সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি রাজনীতি, অর্থনীতি আর সমাজের নানান অসঙ্গতি নিয়ে আরটিভির বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিল। সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। প্রিয় দর্শক, রিফাত শরীফকে কুপিয়ে হত্যা, ভয়াবহ বন্যায় বিপুল সংখ্যক মানুষের মৃত্যু, পদ্মা সেতু নির্মাণে মাথা লাগবে, দেশ জুড়ে ছড়িয়ে পড়া এই গুজবের প্রতিক্রিয়ায় দেশের বিভিন্ন স্থানে ছেলে ধরা সন্দেহে বেশ কয়েকজন নিরপরাধ মানুষকে পিটিয়ে হত্যা, দুধে ভেজাল নিয়ে বিতর্কের জেরে রাস্তায় দুধ ঢেলে খামারিদের প্রতিবাদ এবং সবকিছু মিলিয়ে এক অস্থির অবস্থা বিরাজ করছে দেশে। তবে এসবকে ছাপিয়ে সারা দেশে আতঙ্কের নাম হয়ে দাঁড়িয়েছে ডেঙ্গু। সরকারি হিসেবে 14 জন এখন পর্যন্ত এই রোগে আক্রান্ত হয়ে মারা গেছে, আর বেসরকারি হিসেবে এই সংখ্যা 40 ছাড়িয়ে গেছে। বন্যা, গুজব, গণপিটুনি কিংবা ডেঙ্গু নিয়ে সমান্তরালে চলছে দোষারোপের রাজনীতিও। ঠিক এই প্রেক্ষাপটে আজ আমাদের আলোচনার বিষয় দেশের বর্তমান অস্থিরতা ও রাজনীতির দায়। এই বিষয়ে আলোচনার জন্য আমাদের সঙ্গে 6 জন বিজ্ঞ আলোচক যোগ দিয়েছেন। আসুন প্রথমে তাদের সঙ্গে পরিচিত হই। আমার ডান দিকে আছেন আমি ব্যারিস্টার শামীম পাটোয়ারি, এমপি, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য। আপনাকে স্বাগত আলোচনায়। অধ্যাপক অপু উকিল, সাধারণ সম্পাদক, বাংলাদেশ যুব মহিলা লীগ। ওয়েলকাম। অধ্যাপক ডক্টর হাবিব মিল্লাত, সংসদ সদস্য, সিরাজগঞ্জ 2। গোল টেবিল আপনাকে স্বাগত। আমাদের বাঁ দিকে আছেন তৈমুর আলম খন্দকার, বিএনপি। স্বাগত। সুব্রত চৌধুরী, নির্বাহী সভাপতি, গণফোরাম। আপনাকে স্বাগত। শেখ রবিউল আলম, সদস্য, জাতীয় নির্বাহী কমিটি, বিএনপি। অনেক স্বাগত গোল টেবিলে। প্রিয় দর্শক, আজকে আলোচনায় চাইলে আপনারা অংশ নিতে পারেন, প্রশ্ন করতে পারেন, আপনাদের মূল্যবান মতামত জানাতে পারেন। এই জন্য আমাদেরকে প্রশ্ন করুন টেলিভিশনে পর্দায় দেখানো নম্বরে। চাইলে অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারেন ইউটিউব কিংবা ফেসবুকেও। আমরা যাচ্ছি মূল আলোচনায়। তো প্রথমে সুব্রত চৌধুরী, আপনি যদি শুরু করেন। অনেকগুলো ইস্যু আমরা সামনে নিয়ে এসেছি, যেটাতে আপনি শুরু করতে চান। দিয়ে শুরু করব, আপনার ইচ্ছা। গুজব দিয়ে শুরু করি। শুরু করেন। এখন এই যে একটা গুজব শুরু হয়েছে, এবং আজকেও দেখি আওয়ামী লীগ তাদের মূল ইস্যু ছিল ডেঙ্গুকে কেন্দ্র করে, আরেকটা হচ্ছে গুজব। তো আওয়ামী লীগ হচ্ছে মহা গুজবের একটা ফ্যাক্টরি। কারণ 29শে ডিসেম্বর 900 ভোটে সমস্ত আইনশৃঙ্খলা বাহিনীকে কাজে লাগিয়ে সকালবেলা উঠে বলে আমরা 5 বছরের জন্য নির্বাচিত। এর মতো মহাগুজব আর কি হইতে পারে? তাহলে এটা ঠিক না যেটা আপনারা বলছেন, এটাই গুজব। হ্যাঁ, এটা মহাগুজব। ওই যে সকালে উঠে এটা গুজব। সকালে উঠে বলছে আমরা জনগণের দ্বারা নির্বাচিত, এটা মহাগুজব না? এই মহাগুজবের ফ্যাক্টরি থেকে যে কোনো কিছুই ওনারা গুজব দেখে। কারণ ওনারা মহাগুজব ছড়িয়ে বাংলাদেশকে এমন একটা জায়গায় নিয়ে গেছে, যেটাই বলে মানুষ সেটাই গুজব। ডেঙ্গু গুজব, তারপরে এই কি ছেলে ধরা গুজব, তারপর ধরেন এই মাথা লাগবে পদ্মা সেতুতে, সেটাও গুজব, থেকে শুরু করে যত কিছুই হবে সব কিছু গুজব। কিন্তু এটা তো হওয়ার কথা ছিল না। আজকে ডেঙ্গু যে আকারে ধারণ করছে, এইখানে তো আমি মনে করি সরকারি দল বা বিরোধী দলের বিষয় না, সকলে সমবেতভাবে ঐক্যবদ্ধভাবে এটার আমার করা দরকার। আমি এটা নিয়ে সরকারের সমালোচনা করতে চাচ্ছি না। সরকারের পর্যাপ্ত সতর্কতা থাকা প্রয়োজন ছিল। হ্যাঁ, এবং স্বাস্থ্যমন্ত্রী বিদেশে যাওয়া, দেশে থাকা নিয়েও এক ধরনের বিতর্ক তৈরি হয়েছে। না, সেটা তো কাদের সাহেব বলেছে, এটা এমন কিছু না। কারণ যেখানে প্রধানমন্ত্রী বাইরে আছেন 15 দিন ধরে, তো সেখানে স্বাস্থ্যমন্ত্রী 1 মাস থাকলে তো ক্ষতি নাই। এটা কিছু যায় আসে না সরকারের, এগুলো তো ওনারা প্রত্যেক দিনেই বলতেছে। হ্যাঁ, আর জনাব ওবায়দুল কাদের সাহেব যেভাবে প্রত্যেক দিন হাস্যরস করে কথা বলে, আমার তো মনে হয় না যে বাংলাদেশে কোনো সমস্যা আছে। সব সমস্যা ওনারা সমাধান, এবং আজকে নেমেছে। আজকে আওয়ামী লীগ এবং আওয়ামী বাহিনী যে নেমেছে, আমি খুব খুশি। এই আপনারা দেখবেন যে 2 দিনের মধ্যে সব কিছু থেকে আমরা মুক্ত হয়ে যাব। এখানে গুজবও থাকবে না, এখানে ডেঙ্গু বলে আর কোনো রোগও বাংলাদেশে থাকবে না। সমস্ত মশা ধ্বংস করে ফেলবে, কারণ ওনারা পারে। হ্যাঁ, ওনারা এত বড় বড় কাজ করে, সব কিছু ধ্বংস করতে পারে, আর মশা ধ্বংস করতে পারবে না। আপনি একটু ধৈর্য ধরেন, দেখবেন যে 2-4 দিনের মধ্যে একেবারে পুরা দেশটাকে শান্ত করে ফেলবে উন্নয়নের জোয়ারে। সুব্রতদা বেশ উত্তাপ ছড়িয়েছে আর কি। না, সুব্রতদা বলবেন এই কারণে সবই নাকি গুজব। হ্যাঁ, না, সুব্রতদা যে কথাটি বলেছেন, মানে এটা হচ্ছে যে বলছেন উনি নির্বাচনের পরের দিন সুব্রতদার কোন আত্মীয় কে বলেছে সেটা মেনশন না করে আওয়ামী লীগের উপর চাপিয়ে দিল। উনি বললেন আওয়ামী লীগ থেকে বলেছে আমরা 5 বছরের জন্য ক্ষমতায় থাকবো। এটা উনি একজন লয়ার, উনি মানে টোটালি সংবিধানকে অবজ্ঞা করলেন, অসম্মান করলেন। কারণ এটা টকশো করতে এসে আমি আমার জায়গা থেকে আমি যা মন চাই তা আমি বলতে পারি না।
একটা জাতীয় নির্বাচনকে নিয়ে সুব্রতদার মতো মানুষ যখন উনি বলেন যে এটা মানে আওয়ামী লীগ পরের দিন ডিক্লেয়ার দিল 5 বছরের জন্য ক্ষমতা, এটা তো একটা ডাহা। উনি যে কথাটা বললেন একটা মিথ্যাচার, দলের মানে একটি সরকারের বিরুদ্ধে, সংবিধানের বিরুদ্ধে, একটি জাতীয় নির্বাচনের বিরুদ্ধে উনি এই কথাটি বলতে পারেন কিনা। আমি জানি যে উনি হয়তো ব্যঙ্গাত্মকভাবে বলার চেষ্টা করছে কিংবা হেসে হেসে বলার চেষ্টা করছে, কিন্তু দায়িত্ববোধের জায়গা থেকে সুব্রতদা এই জায়গাটি বলতে পারেন কিনা। এবং সুব্রতদাদের মতো মানুষেরা এই কাজগুলো করেন বলেই, বিএনপিকে জামাতকে উস্কে দেন বলেই আজকে এই বিএনপি জামাত এই গুজবকে নিয়ে বাংলাদেশকে নিয়ে খেলাধুলা করছে। তাদের স্বার্থটা কি আসলে? তাদের স্বার্থটা হচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করা। কারণ সুব্রতদা যেই দলটি করেন সেই দলটির ইতিহাস দেখেন, সেই দলটি কোত্থেকে এসেছে, এখন কি করছে এবং কাদের সাথে সে গেছে। আওয়ামী লীগ থেকে ডক্টর কামাল হোসেনকে এই রকম আচরণের কারণে উনি চলে গেছেন, ওনাকে দল থেকে যেতে বাধ্য হয়েছে। আবার ঠিক দল গঠন করে আবার সেই বিএনপি জামাতের সঙ্গে গিয়ে আবার সেই ইলেকশনকে নিয়ে খেলাধুলা করছে। একটা জনগণের ভোট ওনাদের নাই, কিন্তু বাংলাদেশকে নিয়ে সিনেমিনি খেলতে চায়। বাংলাদেশের সেই প্রধান বিচারপতিকে নিয়ে, প্রধান বিচারপতি সিনা সাহেব আমাদের দাদার খুব ঘনিষ্ঠ বন্ধু, তাকে নিয়ে বাংলাদেশ অবৈধভাবে মানে সরকারকে পতন ঘটানোর ষড়যন্ত্রের মধ্যে তারা দেয়, মদত দেয়। তো এগুলো কি ভালো লক্ষণ? এগুলো কি দেশদ্রোহিতা না? বাংলাদেশকে নিয়ে, বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে তারা খেলাধুলা করছে না? এটি তো হতে পারে না। এই কারণেই আজকে এই পদ্মা সেতু প্রকল্প নিয়ে বেগম খালেদা জিয়া প্রথম যে গুজব রটিয়েছিলেন যে দুর্নীতি হয়েছে, পদ্মা সেতু করতে দেবেন না, জননেত্রী শেখ হাসিনার সাহসের কারণে, তার দৃঢ়তার কারণে নিজস্ব টাকায় যখন পদ্মা সেতু তৈরি হলো, তারপরে বেগম খালেদা জিয়া এবং এনারা কি বললেন, কি গুজব ছড়িয়েছিলেন। আজকে যে গুজবটা আপনি নিয়ে আসছেন টকশোতে, উনি কি বলেছিলেন যে ওই জোড়া তালি দেওয়া পদ্মা সেতু, ওই পদ্মা সেতুতে যদি কেউ ওঠে আপনারা মিসিং হয়ে যাবেন, ভেঙে পড়ে যাবে পদ্মা সেতু, বলেছিলেন না বেগম খালেদা জিয়া? আছে, রেকর্ড আছে আমার কাছে এখনো, আপনি সময় দিলে আমি দেখাতে পারবো। তারপরে কি করেছেন? তারপরে এখন যখন পদ্মা সেতু হয়ে যাচ্ছে, এখন বলছে 100 বাচ্চাদের মাথা চাই, 100 কল্লা চাই। এই যে আচরণগুলো, এগুলোর বিরুদ্ধে ওনারা যে গলা উঁচিয়ে কথা বলে, হ্যাঁ, আর ডেঙ্গুর কথা বলছেন, ডেঙ্গু নিয়ে বলছেন আওয়ামী লীগ নেমেছে, আওয়ামী লীগ নেতাকে অসম্মান করে, কাদের ভাইকে, ওবায়দুল কাদের, উনি মাননীয় একজন মন্ত্রী, দলের সেক্রেটারি, তাকে অবজ্ঞা করে, তাকে তার বিরুদ্ধে মানে তার নামটাকে নিয়ে মানে কি বলে একটা ভৎসনার ছলে টকশোতে বসে কথা কি বলতে পারেন দাদা? এটা কি কোনো মানে একজন সুস্থ একটি জ্ঞান সম্পন্ন মানুষের আচরণ হলো? ওবায়দুল কাদের পার্টির একটি দিয়েছেন, আমাদের কর্মসূচি দিয়েছেন, সেই কর্মসূচির সফল হলো না বিফল হলো সেই দিকটা তুলে ধরা যেতে পারে, কি হলো। কিন্তু সেই পার্টি সেক্রেটারিকে নিয়ে এইভাবে কথা বলা, আর ওই যে রিজভী সাহেব যখন বলে গুলশানে মশার আওয়ামী লীগ সিটি দিয়েছে, এগুলো শুনতে দাদাদের ভালো লাগে, এগুলো শুনতে ওনারা খুশি হন। আওয়ামী লীগ তো করেছে, কিন্তু ওনারা কি করেছেন ডেঙ্গু মশার জন্য? ডেঙ্গুতে যে অবস্থা, সেই অবস্থা সামাল দেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে দাদা কথা বলেন। আমি শেষ করছি। মাননীয় প্রধানমন্ত্রী উনি চোখের অপারেশন করতে গেছেন, সেটিকে নিয়ে উনি ব্যঙ্গ করছেন টকশোতে বসে, আমাদের শুনতে হচ্ছে জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে। কারণ জননেত্রী শেখ হাসিনাকে ওই যে হাওয়া ভবন থেকে হত্যা করবার যে পরিকল্পনাকারী, তাদের দোষর দাদা। সেই জন্য শেখ হাসিনা চায় যে শেখ হাসিনা মৃত্যু হোক, তাহলে ওনারা দেশটাকে পাকিস্তান বানাতে পারে, লুটে পুটে খেতে পারে। জিয়াউর রহমান এরশাদ সাহেবরা যেটা করেছে সেটা ওনারা চান, এই জন্য জননেত্রী শেখ হাসিনাকে নিয়ে এই কথা বলছেন। এগুলো খুবই আপত্তিকর। টকশোতে বসে কিন্তু এই ধরনের কথা শুনতে আমরা চৌধুরী নিশ্চয়ই এটা নিয়ে কথা বলবেন। আমরা অ্যাডভোকেট তৌমুর আলম খন্দকার, আপনি যদি বলেন যে বিষয়গুলো আমরা নিয়ে আসছি, ডেঙ্গু, দুধে ভেজাল। জি, ধন্যবাদ আপনাকে। আপনাকে ধন্যবাদ। এখন ব্যাপারটা হলো দিদি আমার সুব্রতা তারে যেভাবে ধরলেন, এতে তো যে এরশাদ সাহেবের সাথে যে দিলেন, তো এরশাদ সাহেব তো এখন দিদিগোর সাথে, সুব্রতা তার সাথে মারা গেছেন উনি। তো আপনারা তো আমাদের সাথে, জিয়াউর রহমানের বংশধর যারা বিএনপি যারা আছেন আমাদের সাথে আছেন না, মারা গেল তো ওনার উত্তরসূরি আছে। পাপ কি সহজেই বিতাড়িত করা যায়? এই কথার মধ্যে আসি। এখন তো ব্যাপারটা হচ্ছে যে আমি যা দেখি যে আমাদের এই দেশের স্বাধীনতাটা তো একটা আমাদের প্রাণের স্বাধীনতা।
এই দেশটা 1947 সনে একবার ওই আলোচনায় যাব না দাদা, আমরা আজকে আলোচনায় এই যাই। গুজব না, ওই এক সেকেন্ডে শেষ সবাই করি। জানে, সবাই জানে, ওটা আর বলা যাবে না। কিন্তু 47 আমরা চলে গেছেন, দেশে আসতে হবে এখন। তো যে 71 সনে যে স্বাধীনতাটা পাইলাম, আমাদের একটা কনস্টিটিউশন আছে, কিন্তু এই কনস্টিটিউশনটা তো এখন সংবিধানটা একটা কাগজের সংবিধানটা পরিণত হয়েছে। জনগণের অধিকার তো এখন তার নাই। আসল কথায় আমি এখন আসতেছি যে আমি তো দেখতেছি এখন এই রাষ্ট্র বর্তমানে আমলাদের দখলে চলে গেছে। আমলারা যা চাচ্ছে, আমলারা হাইকোর্ট বলতে বাধ্য হয়েছে যে আমলারা হইল ওসি এবং ডিসিরা নিজেদের এলাকার জমিদার মনে করে। যেমন ধরেন একটা এই নড়াইলে একটা ঘটনা, একজন জয়েন্ট সেক্রেটারি যাবে, এর জন্য অ্যাম্বুলেন্সওয়ালা যেটা কি বলে ফেরি 3 ঘন্টা অপেক্ষা করতে হয়েছে এবং অন দ্য স্পট তার মৃত্যু হয়েছে। ওই ছেলেটার, একটা শিশু ছেলে, তার অন দ্য স্পট মৃত্যু হয়েছে। অথচ পৃথিবীর সব জায়গায় নিয়ম আছে, বাংলাদেশের নিয়ম আছে, যে কোনো গাড়ি যে কোনো কিছু ওভারটেক করে অ্যাম্বুলেন্স সেখানে যেতে পারবে। ইভেন অ্যাম্বুলেন্স এই যে কি লাইট আছে, ট্রাফিক লাইট যেটা আছে, এটাকে ব্রেক করতে পারবে। লর্ড ডেনিং এর একটা জাজমেন্ট আছে, হাইকোর্টে বলছে কোনো ভিআইপি থাকলে অ্যাম্বুলেন্স প্রায়োরিটি পাবে। লর্ড ডেনিং এর একটা আছে, হাউস অফ লর্ডসের একটা জাজমেন্ট আছে যে একটা এই ফায়ার ব্রিগেড এই ট্রাফিক সিগন্যালকে অমান্য করে যখন যায় তখন তাদের তো টেলিভিশন ক্যামেরাতে দেখে মামলা হয়ে যায়। ওই মামলা সে বলছে যে রাদার টু পানিশ হিম, আই লাইক টু কংগ্রেচুলেট হিম, যে এই যে সে তার ফায়ার ব্রিগেডের গাইডেনে সে চলে গেল। ওই জায়গায়ও এই অ্যাম্বুলেন্সের ব্যাপারটা দেখেন কত নির্মম, যে ওই ছেলেটাকে ওই ফেরিঘাটে ফেরির মধ্যে মারা যেত। তারপরে আসেন এই পিয়াসার ঘটনা। পিয়াসা একটা রাষ্ট্রীয় কর্মচারীর, দুদকের উচ্চপদস্থ কর্মকর্তার স্ত্রী। সে এই রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে কোনো অ্যাকশন নেই। অথচ মইনুল হোসেন, ব্যারিস্টার মইনুল হোসেন, তারপরে মাহমুদুর রহমান, এরা যখন কথা বলে বাংলাদেশের সব জেলাতে তাদের বিরুদ্ধে মামলা হয়। তারপরে এই যে জেলখানা, দুদক গ্রেপ্তার করে রাজনীতিবিদদের জেলখানায় দেয়। কেন দেয়? সংশোধনের জন্য। আর ওই জেলখানায় থেকে ওই সংশোধনটা হইতে হয় এই জেলার ডিআইজি প্রিজন, আইজি প্রিজন, এই হিসাবটা, এই টাকাটা তাদের পকেট পর্যন্ত যায়। এই এবং শুধু এই যে লোকের প্রার্থনা কি নাম, তার বাড়িতে না, সব জেলাদের বাড়িতেই এই ধরনের অ্যামাউন্টটা পাবেন। দেশের একটা কথা, আপনি যখন কথাটা শুরু করেন তখন এই কথাটা আপনি এইগুলি শুরু করছেন যে দেশে অস্থিরতা। তো অস্থিরতার যদি মাপকাঠি আপনি পর্যালোচনা করেন তো এটা তো একশোতে শেষ হবে না। জি, কিন্তু অস্থিরতাকে স্বস্তির জায়গায় নিয়ে আসার জন্য দায়িত্ব কার? সরকারের। এবং এই অস্থিরতা, যেটা ধন্যবাদ, এই অস্থিরতা আমরা আসবো প্রমাণ করে সরকারের ব্যর্থতা। জি জি, ডক্টর হাবিব মিল্লাত যদি একটু বলেন। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দর্শকদেরও। আসলে দেশ এখন রাজনৈতিকভাবে স্থিতিশীল এবং দেশের যে উন্নয়ন হচ্ছে এবং যে উন্নয়ন হয়েছে 50 বছরের ইতিহাসে সর্বোচ্চ উন্নয়ন। বাংলাদেশের মানুষ খুশি এবং শান্তিতে আছে। এখন এর জন্য কিছু এতে রাজনৈতিক যেহেতু উত্তাপ সৃষ্টি করা তাদের কারো পক্ষে সম্ভব হচ্ছে না। এখন কিছুটা সামাজিক অস্থিরতা, সামাজিক উত্তাপ শুরু হয়েছে। সেই সামাজিক উত্তাপের মধ্যে কিছুটা গুজবের অবশ্যই কিছুটা ভূমিকা আছে। সেটা আমি ডেঙ্গুর ব্যাপারে বলছি না, আমি ছেলে ধরার ব্যাপারে বলছি, ধল লাগবে এইসব ব্যাপারগুলোতে বলছি। এবং কিছু যে সামাজিক অনাচার হচ্ছে না মানুষের কোনো মানুষের কারণে, সেটা আমি অস্বীকার করছি না। কিন্তু আমি আসলে সুব্রতদাকে আমি আসলে যদিও ওনার মানে ঠিক ওইভাবে বলছেন, আমি খুব তাকে আসলে পছন্দ করি। এ কারণে উনি বলছেন যে আওয়ামী লীগ পারে। কথাটা কিন্তু সত্য যে আওয়ামী লীগ পারে। আওয়ামী লীগ ভাষা আন্দোলনও করতে পারে, 69-এর অভ্যুত্থানও করতে পারে, মহান স্বাধীনতা যুদ্ধে নেতৃত্ব দিয়ে দেশ স্বাধীনও করতে পারে, দেশ গড়তেও পারে এবং দেশকে স্বল্পোন্নত থেকে উন্নয়নশীল দেশে পরিণত করতে পারে। আওয়ামী লীগই পারে, কিন্তু অন্য কোনো দল কিন্তু বাংলাদেশে এখন পর্যন্ত পারে নাই। ধন্যবাদ আপনাকে একটা সত্য কথা বলার জন্য। তারপরে বলি যে ছোটোখাটো যে সমস্যাগুলো দেশে উদ্ভব হয়েছে, আওয়ামী লীগ আল্লাহর রহমতে সময় দেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ইনশাল্লাহ আমরা সমস্ত এই সামাজিক অনাচারও দূর করব।
আসলে সামাজিক অনাচার দূর করাটা আমাদের জন্য একটু কঠিন। কেন কঠিন জানেন? জি। স্বাধীনতা পরবর্তীকালে 21টি বছর এই স্বাধীনতা বিরোধী, যারা গণতান্ত্রিক পন্থায় বিশ্বাস করে না, সামরিক বাহিনী, জিয়াউর রহমান, এরশাদ, এরা দেশটাকে এক নায়কতন্ত্র কায়েম করে আপনার কাছে আসবো, দর্শক যোগ দিয়েছেন, ফোনটি নিয়ে আমরা আলোচনায় আসবো। কে বলছেন? পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি রাখুন। কে বলছেন? জি, আমি মন্টু বিশ্বাস বলছি, হরিপুর ঠাকুরগাঁও থেকে। বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমরা আমাদের জীবন থেকে, আমাদের বাপদাদার জীবন থেকে শুনে আসছি যে আমাদের এই গুজবকে কেন্দ্র করে আমরা আগেও গুজব শুনেছি, আমাদের জন্মের আগে থেকে আমরা বাপদাদার মুখেও শুনেছি। আমরা এই ছেলে ধরার গুজবগুলো কিন্তু তারাও শোনাতো আমাদেরকে। আমার প্রশ্ন হচ্ছে, এই ফেসবুকের যুগে, এই সামাজিক মিডিয়ার যুগে এখন কিন্তু তাড়াতাড়ি গুজবগুলো ছড়াচ্ছে, বাট তাড়াতাড়ি কেন গুজবগুলো নির্মূল হচ্ছে না? আগে কিন্তু দেরিতে গুজব হতো, দেরিতে নির্মূল হতো, কিন্তু এখন যেভাবে সামাজিক মিডিয়া এই গুজবগুলো ছড়াচ্ছে, কেন তাড়াতাড়ি এই গুজবগুলো নির্মূল হচ্ছে না? অনেক ধন্যবাদ আপনি আমাদের সঙ্গে থাকার জন্য। ডক্টর মিল্লাত যদি একটু বলেন, সামাজিক মাধ্যমের একটা বড় ভূমিকা গুজব ছড়ানোর ক্ষেত্রে তিনি বলেছেন। সামাজিক মাধ্যমগুলোর যেমন উপকারিতা আছে, এই অপকারিতাগুলো আছে। এবং সত্যিকার অর্থে গুজবগুলো যদি ইচ্ছাকৃতভাবে কোনো উদ্দেশ্য প্রণোদিত হয়ে ছড়ানো হয়, তাহলে সেই গুজবগুলো দীর্ঘস্থায়ী হয়, কারণ একজনের পর একজন সেগুলো করতে থাকে। তো এই জন্য বলছেন যে গুজব, মহাগুজব যাই বলেন না কেন, আমি আসলে গত নির্বাচনে একজন প্রার্থী ছিলাম, সুব্রত দাও ছিলেন, কিন্তু আমি কিন্তু 30 তারিখ সকালে উঠে কাউকে ঘোষণা করতে শুনি নাই। অন্তত আমার নির্বাচনী এলাকায় আমি সেই সময় ছিলাম যে ঘোষণা হয়ে গেছে আওয়ামী লীগ 5 বছরের জন্য ক্ষমতায় গেছে। সুব্রত দা কোথা থেকে শুনেছেন এটা নিশ্চয়ই উনি পরে বলবেন, নিশ্চয়ই বলবেন উনি। তা আমি সেটা একটু ওনার কাছ থেকে শুনতে চাইবো। আর একজন মানুষ, ধরেন যে কোনো বয়সী মানুষ রোগ বালাই হতেই পারে, সেই মাননীয় প্রধানমন্ত্রী একজন মানুষ, ওনারও রোগ বালাই হতেই পারে, এই বয়সে চোখে ছানি পড়ে, এটাই স্বাভাবিক, যে কোনো মানুষের পড়তে পারে, হয়তো ওনাদেরও পড়েছেন। তার জন্য মানুষ চিকিৎসা নিতেও পারেন, এই জন্য দেশের বাইরে থাকতেও পারেন। এমনকি বিরোধী দলের যিনি নেত্রী ছিলেন একসময়, যিনি এই এতিমের টাকা চুরি করে যিনি জেলে আছেন বর্তমানে, তাকেও বঙ্গবন্ধু মেডিকেল হসপিটালে এই গত পরশুদিন চিকিৎসা তিনি ভালো আছেন, ডাক্তাররা বলেছেন, তারপরও তাকে এনে দাঁতের চিকিৎসা এবং অন্যান্য চিকিৎসা দেওয়া হয়েছে। সুতরাং এটা মানুষের মৌলিক অধিকার, সেই দায়িত্বটা আমরা নিয়েছি, আমরা দায়িত্বটি পালন করছি। এখন সেই 15 দিনের জন্য উনি দেশে যেতে পারবেন না, তাহলে তো এটা চিকিৎসা করাবেন না, তাকে কি আপনারা ভাবছেন যে মেরে ফেলার জন্য আমরা দেশে রেখে দেব? দ্বিতীয়টি হচ্ছে, যখন মাননীয় প্রধানমন্ত্রী এইসব ব্যাপারে ইনস্ট্রাকশন দেন, বিরোধী দল থেকে বলা হয়, কেন মাননীয় প্রধানমন্ত্রী ছাড়া কি অন্য কেউ নাই, আর কোনো কেউ অধিকার নাই যে কেউ কোনো ইনস্ট্রাকশন দিতে পারে না, কোনো হুকুম করতে পারে না? উনি যদি দেন এটা তাহলে দোষ হয়ে গেল। আর উনি যদি না দিয়ে চুপ করে থাকেন, বলে তাইলে উনি কি জন্য আছে, 15 দিন আছে, 1 মাস থাকুক না কেন? এই ধরনের কথাবার্তা আমরা শুনি। আপনি চিন্তা করে থাকেন, কোর্ট যেমন একদিকে বলেন যে ডিসিএসপি রে সবকিছুর বেশি, অন্যদিকে কিন্তু আরেকটিতে তারা কিন্তু ইয়ে দিয়েছে, কি বলে এটাকে, যে হ্যাঁ নির্দেশনা দিয়েছেন যে সচিবদের কি কোনো কাজ নেই, তারা অন্যের মুখের দিকে চেয়ে থাকেন। সচিব, এটা আপনারা নিশ্চয়ই দেখেছেন, পড়েছেন। সুতরাং একজন আইনজীবী কিংবা একজন জাজ একটি কথা বললেই সেটা যে সর্বত্র সবার জন্য গ্রহণযোগ্য বা সবাইকে সেটা মেনে চলতে হবে, এমন কিন্তু কোনো কথা নেই আসলে। সেই জন্য আমি বলি যে এই ধরনের কাজ, তবে হ্যাঁ, যারা দায়িত্বপ্রাপ্ত তাদের দোষটা একটু বেশি, যারা দায়িত্ব নাই বা দায়িত্ব অবহেলা করে, বলে যারা চুপ করে থাকে বোবার কোনো শত্রু নাই। কিন্তু বিএনপি কিংবা ওই গণফোরাম, তারা তো বোবাও হতে পারে নাই, তারা এমন কিছু বলে যে তাদের শত্রুটা আরও বেড়ে যায়। যেমন ধরেন আজকের আলোচনার শুরুটা যদি এভাবে না হতো, আসলে সত্যিকার এসেছিলাম একটু কথা বলার জন্য যে ডেঙ্গু সম্বন্ধে সারা দেশে আমরা দুঃখিত, এবং এই প্রকোপটা ডেঙ্গুর এর আগে হয়নি। কারণ আমি একজন ডেঙ্গু রোগী ছিলাম 4-5 বছর আগে, আমার মনে আছে আমি কি কষ্টটা পেয়েছি, এবং আমি 3-4 দিন অজ্ঞান ছিলাম, আমি মারাও যেতে পারতাম সেই সময়টিতে। তাদের জন্য তাদের কি করণীয়, কি করা উচিত এবং ঐক্যবদ্ধভাবে করা উচিত। আওয়ামী লীগ আজকে তারা সামাজিক দায়িত্ব থেকে তারা ডেঙ্গুর বিরুদ্ধে নেমেছে, কিন্তু সরকার হিসেবে তো অনেক আগেই নেমেছে। যারা পত্রপত্রিকা পড়েন, টেলিভিশন দেখেন, তারা দেখবেন এটার হচ্ছে প্রচারণাই হচ্ছে এই ডেঙ্গুকে পরাজিত করার প্রধান উপাদায়। কারণ এমন কোনো ওষুধ আল্লাহর রহমতে এখন পর্যন্ত সৃষ্টি হয়নি যেটা খেলে ডেঙ্গু লোক সোজা হাঁটতে হাঁটতে বাড়ি থেকে চলে যাবেন। এবং এই ডেঙ্গু করতে করতে একটা ডেঙ্গু আতঙ্ক সৃষ্টি করা হচ্ছে সারা দেশের মধ্যে। আচ্ছা বলেন, আমরা ডেঙ্গুর কথা হলেই স্বাস্থ্যমন্ত্রীকে দোষ দেই,
দোষ দেয় হচ্ছে 2 সিটি মেয়রকে। 2 সিটি মেয়র কয়জন লোককে দেখেন, কয়জন লোকের প্রতিনিধি তারা? 1.5 কোটি মানুষের, তার 10 গুণেরও বেশি মানুষ আছে সারা বাংলাদেশে। আমার নির্বাচনী এলাকার ডেঙ্গুর কথা তো কেউ বলে না, ওইখানে কি মানুষ নেই? সিরাজগঞ্জ কামারখন্দে ওইখানে কয়জন ডেঙ্গু রোগী আছে? কোনো ঝামেলা ঢাকাতে থাকলেই ঢাকার যারা নেতা, বিশেষ করে টক শোর যারা নেতা, তারা মনে করে সারা বাংলাদেশে একই অবস্থা। গ্রামে গঞ্জের সাথে যাদের কোনো সম্পর্ক নাই তারা কিন্তু ঢাকার কথা বলেই খুশি থাকে এবং ঢাকা নিয়ে তারা সন্তুষ্ট থাকতে পছন্দ করে। আমরা যারা এলাকায় ঘুরে বেড়াই তারা জানি যে আমার এলাকার সমস্যাটা কি। ডেঙ্গু অবশ্যই বাংলাদেশে এই মুহূর্তে একটা বড় সমস্যা। আগে কিন্তু ঢাকাতেই ছিল, এবারই দেখলাম যে ঢাকার বাইরে না, তারা বলেছে ছড়িয়ে গেল। 61টা জেলায় ছড়িয়ে পড়েছে। আমি আমার জেলার খবর জানি, পুরো জেলা 33 লক্ষ মানুষ, 6 জন লোক ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে বলে খবর পেয়েছি। জি, এখন আমাদের বলা উচিত সবার পক্ষ থেকে যে মফস্বল শহরে যদি ডেঙ্গু ছড়িয়ে পড়ে, এখন 64 জেলাতে ছড়িয়ে গেছে, আজকে সবগুলো টিভিতে আমি 61 দেখেছি, আমি ভুল 3টা কম বলেছি, সবগুলোতে ছড়িয়ে পড়েছে। এর অর্থ ডেঙ্গুর যে এডিস মশাটা সেটা বাসের মধ্যে করে, ট্রেনে করে এলাকায় যায়, অথবা পেশেন্টটি ঢাকায় আক্রান্ত হয়েছে, তারা তো এখন কমিউনিকেশনে এত ভালো, সামাল দেওয়া হবে কিভাবে? আপনি তো সামাল ডাক্তার, দেওয়ার একটু জন্য, বলেন। হ্যাঁ সামাল দেওয়ার মানুষের ভয় ছড়িয়ে লাভ নেই, সামাল দিতে হবে না, আমাদের। আমি তো ভয় ছড়াচ্ছি না, আমি সামাল দেওয়ার জন্য চেষ্টা করছি। সামাল দিতে হবে। প্রথমে সব জ্বরই ডেঙ্গু নয়। ডেঙ্গু হলে পরামর্শ নিতে হবে। ডেঙ্গুর চিকিৎসাটা কি? ডেঙ্গুর তেমন কোনো চিকিৎসা নাই, ব্যথানাশক প্যারাসিটামল খাবেন এবং ব্লাড চেক করাবেন, এবং ডেঙ্গু ডায়াগনোসিস করার জন্য স্পেশাল টেস্ট আছে। অনেকে ভাবেন যে ব্লাড কাউন্ট কমে যাচ্ছে, হ্যাঁ ডেঙ্গুর একটা ম্যানিফেস্টেশন, কিন্তু ডেঙ্গু যদি না হয় অন্য কারণে তো সেটা হতে পারে। সুতরাং ডাক্তারের পরামর্শ নেবেন। আমার পরামর্শটি হচ্ছে সারা বাংলাদেশে উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে যে হসপিটালগুলোতে আছে এগুলো আজকে থেকে প্রিপেয়ারনেস শুরু হয়ে যায়, এই অর্থে যে সমস্ত প্রয়োজনীয় জিনিসগুলো ওইখানে দরকার, ডাক্তারদের মোটিভেশন, ডাক্তারদের বোঝানো। কারণ আমি নিজেও ডাক্তার, কিন্তু আমি ডেঙ্গুর সাথে খুব বেশি জানি না। তাদেরকে মোটিভেশন দ্বারা এবং তাদেরকে প্রস্তুত রাখা যেতে কোনো রোগী আসতেই পারে। অনেক ধন্যবাদ আপনাকে। আমি আপনার কাছে আবার আসবো। শেখ রবিউল আলম যদি বলেন যে সামাজিক অস্থিরতা নিয়ে আমরা কথা বলছিলাম। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ গোল টিভির দর্শকদেরকে। আপনি প্রথমেই বেশ কিছু অস্থিরতার কথা উল্লেখ করেছেন, বন্যা, ডেঙ্গু, গুজব, অনেকগুলি বিষয় নিয়ে এসেছেন, অব্যবস্থাপনা আসছে। ব্যাপারটা হলো যে বাংলাদেশের মানুষ চরমভাবে একটা অনিশ্চয়তার মধ্যে আছে, একটা অস্থিরতার মধ্যে আছে। এটা কেন হলো? ব্যাপারটা হচ্ছে যে বঞ্চনা, তাদের রাজনৈতিক অধিকার, সাংবিধানিক অধিকার এবং নাগরিক হিসেবে যে সমস্ত প্রাপ্তি রয়েছে রাষ্ট্রের কাছে, তার থেকে ক্রমাগত বঞ্চিত হচ্ছে। রাজনৈতিক অধিকার নেই, সে বিতর্কে আর যাচ্ছি না, যেহেতু আপনি সামাজিক সমস্যাগুলি নিয়ে আজকে ইঙ্গিত করছেন। আপনি দেখেন তো, আপনি ঢাকা শহরে বসবাস করছেন, আপনি নাগরিক হোল্ডিং ট্যাক্স দিচ্ছেন, মশা মারার কেউ নেই, বাড়ির থেকে ময়লা নিয়ে গার্বেজে ফেলার কেউ নেই, হোল সিটিটাই একটা গার্বেজ হয়ে গিয়েছে, ট্যাক্স আপনি নিয়মিতই দিচ্ছেন। আপনি ওয়াসার পানির বিল দিচ্ছেন, ক্রমাগত বর্ধিত বিল দিচ্ছেন। যে পানি আপনাকে দেওয়া হচ্ছে, খাওয়া তো যায় না, ব্যবহার কাজেও ব্যবহার করা যায় না। তার মানে আপনি বঞ্চিত হচ্ছেন, নাগরিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। আপনি কিন্তু পারচেস করছেন, অর্থের বিনিময় করছেন। আপনি পণ্য কিনতে যাচ্ছেন, খাদ্যদ্রব্য থেকে যে কোনো পণ্য কিনতে যান, খাবার অযোগ্য, ভেজাল, অর্থ দিয়ে কিনছেন, দেখার কেউ নেই। এবং সেই সমস্ত বিষয়গুলি নিয়ে আদালত যেতে হচ্ছে। মানে সরকারের প্রশাসনিক কাঠামো কিন্তু ভেঙে পড়েছে, মানুষ আর রাষ্ট্র ব্যবস্থাপনার মধ্যে থাকতে পারছে না। তার মধ্যে কিন্তু অস্থিরতা দারুণভাবে বিরাজ করছে। আপনি হত্যা হচ্ছে, বিচার নাই, ধর্ষণ হচ্ছে, বিচার নাই, গুম হচ্ছেন, খবর নাই, কাউকে বলাও যায় না, দেখারও কেউ নেই, থানায় জিডি করতে যাবেন সেটাও নেওয়া হয় না। এরকম একটা পরিস্থিতির মধ্যে তো মানুষ বসবাস করছে, আমরা সবাই আছি, যার ফলে মানুষ ক্রমান্বয়ে অসহিষ্ণু হয়ে উঠছে। এই রাষ্ট্র ব্যবস্থাপনার প্রতি তাদের যে অধিকার রয়েছে তার থেকে বঞ্চিত হয়ে হয়ে মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে। ধরেন গুজবের কথা বললেন, গুজব কেন হয়? গুজব কখন হয়? যখন একটা সত্য সঠিকভাবে প্রকাশ করার পথ রহিত হয়। গুজব কখন হয়? যখন স্বাভাবিক প্রক্রিয়াগুলি ব্যাহত হয়ে যায়। মানুষের প্রতিবাদ করার যে সাংবিধানিক অধিকার রয়েছে, নিয়মতান্ত্রিক অধিকার রয়েছে, সেগুলি যখন আপনি রুদ্ধ করছেন, তখনই তো মানুষ গুজবে কান দিচ্ছে। আজকে এই গুজব, এই সমস্ত সমস্যাগুলি আমাদের দেশে বিরাজ করছে। সরকারকে সেখানে মনোযোগী হতে হবে। সরকারকে শুধু গেজেটে প্রকাশিত হয়ে মেম্বার অফ পার্লামেন্ট আপনি হয়ে যাবেন, জনগণের প্রতি দায়বদ্ধ থাকবেন না, এটি কোনো রাষ্ট্র ব্যবস্থাপনা না, এটা কোনো কার্যকর সংসদ না, এটা কোনো কার্যকর জনপ্রতিনিধিও না। আজকে দেখেন ঢাকার মেয়র, তিনি বলে ফেললেন ডেঙ্গুটা একটা গুজব। উনি কি বলতে পারতেন যদি উনি জনগণের ভোটে নির্বাচিত হতেন? বা আগামী 5 বছর পর জনগণের কাছে যদি ওনাকে ভোট চাইতে যেতে হতো, এই দুর্ভোগে উনি ব্যতীত হতেন, দায়িত্বশীল হতেন, কর্মতৎপর হতেন। এই দায়িত্ববোধ কি সরকারের বা মেয়রদের আছে? ঢাকা শহরে 15 জন মেম্বার অফ পার্লামেন্ট আছেন, কে নির্বাচিত? কাউকে কি জনগণের কাছে যেতে হচ্ছে? আগামীতে যেতে হবে। জনগণের কাছে জবাবদিহিতা নেই। মধ্যবিত্ত শ্রেণী বলেন, নিম্নবিত্ত শ্রেণী বলেন, আমরা যারা সাধারণ মানুষ আছি, যারা এই রাষ্ট্রের মালিক, সাংবিধানিকভাবে
তারা আজকে রাষ্ট্র ব্যবস্থাপনার বাইরে চলে গিয়েছে, তাদের প্রত্যক্ষ পরোক্ষ কোনো সুযোগ নেই রাষ্ট্রের নীতি নির্ধারণী পর্যায়ে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ মানে তো তাই বোঝায় যে বাংলাদেশে ধরেন মানুষ হবে, সাধারণ মানুষ হবে যে বাংলাদেশের মূল নিয়ামক, তাদের হলো কর্তৃত্ব, তারা দেশের মালিকানা থাকবে তাদের হাতে, সেটা কি আছে? নেই। যার ফলে মানুষ বঞ্চিত হতে হতে মানুষের মধ্যে ক্ষোভ কাজ করছে, মানুষ গুজবে কান দিচ্ছে। হঠাৎ করে আমরা অশিক্ষিত হয়ে গেলাম নাকি যে গুজবে কান দিই? দর্শক একটা চমৎকার প্রশ্ন করে বলেছেন যে সামাজিক মিডিয়ায় যদি গুজব দ্রুত ছড়িয়ে দেয়, তো সামাজিক মিডিয়ার মাধ্যমে আপনি কার্যকর পদক্ষেপ নিয়ে গুজব বন্ধ করে দেন, এবং কারা পরিকল্পিতভাবে করছে আইডেন্টিফাই করেন, তাদেরকে আইনের আওতায় আনেন। কিন্তু আপনি তো সেই সৎ সাহসটা হারিয়ে ফেলছেন। আপনি গুজবকে তো মোকাবেলা করতে চাচ্ছেন দায়িত্বের জায়গা থেকে না, আরেকটা গুজব দিয়ে, আরেকটা অযোগ্যতা দিয়ে, আরেকটা অবহেলা দিয়ে। বাংলাদেশের মানুষ তো সেটা প্রত্যাশা করে না। এই জায়গা আমাদের মনোযোগ হতে হবে। আওয়ামী লীগ ক্ষমতায় আছেন, যে কোনো কারণে আছেন, আমি তার বৈধতার তোর প্রশ্নই আসে না, সেটা আমি দিতেও চাই না, জনগণ তো দেয়ই নাই। কি নির্বাচন হয়েছে মিল্লাত ভাই বললেন উনার এলাকায় উনি হয়েছেন, হতেই পারেন, উনার এত কনফিডেন্ট থেকে থাকে। কিন্তু আমি তো বাংলাদেশের চিত্র জানি, বাংলাদেশের নির্বাচন কমিশনই বলেছে কি নির্বাচন হয়েছে, যে রেজাল্ট বেরিয়েছে সেটা বললে কি এটা নির্বাচন কিনা? জনমনে প্রশ্ন রয়েছে, কেউ ভোট দিতে পারেনি, মানুষ ভোট দিতে পারেনি, নির্বাচন হয়ে গেল, গেজেটে প্রকাশিত একটা সরকার হয়ে গেল, গেজেটে প্রকাশিত সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকে না, তারই প্রতিফলন আজকে বাংলাদেশে। অনেক ধন্যবাদ। আরেকজন এমপি আমাদের সঙ্গে আছেন, জাতীয় পার্টির ব্যারিস্টার পাটোয়ারি, আপনি যদি বলেন। জি আচ্ছা, আপনি অনেকগুলো বলেছেন যে ছেলে ধরা গুজব, গণপিটুনি, তারপরে ডেঙ্গু, বন্যা, দুধে ভেজাল একটা বড় দুধে ব্যাপার। ভেজাল একটা বড় প্রবলেম, সেটা নিয়ে আবার অনেকগুলো কাউন্টার মন্তব্য আছে। একজন ভিআইপির কারণে ফেরি আটকে রাখা, প্রিয়া সাহা, এটা আপনি বলেননি, অন্যরা বলেছেন। প্রাইম মিনিস্টার 15 দিনের জন্য দেশের বাইরে আছেন। অবশ্যই উনি থাকলে ক্রাইসিস ম্যানেজমেন্ট সবসময় ইজি, বাট অবশ্যই ওনার হেলথ কন্ডিশনটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ। সব মিলিয়ে আমার শুনতে পাই না। জি, সব মিলিয়ে আমার যেটা মনে হচ্ছে যে ঠিক 2008 সালের পরে বিডিআরের যে একটা ঘটনা ঘটেছিল, তারপরে এই প্রথম আওয়ামী লীগ একটা সমন্বিত প্রবলেমের মুখে আছে। এটা অনুভব করছে কিনা আমি জানি না। এই ছোট ছোট ঘটনাগুলো সবই যে বিচ্ছিন্ন, সবই অ্যাক্সিডেন্টাল, সবই দৈবদুর্ভোগ আমি এটাও বলবো না। গণপিটুনিতে যে মেয়েটাকে মারা হয়েছে, আমি ভিডিওটা দেখে সব টকশোতেই বলছি, এটা কমপ্লিটলি প্রিপ্ল্যান্ড এবং পারপেচুয়েটেড। ছেলেগুলো নিষ্ঠুরভাবে একটা মারার জন্য এটা করেছে। উন্নয়নের কথা সবাই বলছি, এটা অস্বীকার করার উপায় নেই। পার ক্যাপিটা ইনকাম 2000 গেছে। সেই উন্নয়নের দেশেও আমাদের দেশের মানুষ, মানে কিছু মানুষ বিশ্বাস করে যে শিশুদের মাথা লাগতে পারে। তো এই গুজবটা যে ছড়াচ্ছে, ক্রেডিবল হচ্ছে, এটা আমাদের এডুকেশন লেভেলে একটা ঘাটতি আমাদের আছে ফার্স্ট। দ্বিতীয় যেটা হচ্ছে ডেঙ্গুর বিষয়টা, আমি এটাতে সম্পূর্ণভাবে দুজন মেয়র, স্বাস্থ্য মন্ত্রণালয়, কমপ্লিট ল্যাক অফ কোঅর্ডিনেশন। কারণ এটা প্রেডিক্টেড, যেসব জিনিস আমরা প্রেডিক্ট করতে পারি, বন্যা আমরা প্রেডিক্ট করতে পারি, বন্যা প্রতি বছরই বাংলাদেশে হবে, কম বেশি। ডেঙ্গু প্রতি বছরই হচ্ছে, চিকুনগুনিয়া আগেও যখন হয়েছিল প্রিভেন্ট করা ছিল। আমাদের কোনো হেলথ ডাটাবেস নাই, কোনো হেলথ ম্যাসিভ স্টাডি নাই, কোনো হেলথের এপিডেমিক প্রেডিকশনের জন্য যে মিনিমাম স্ট্যান্ডার্ড এটা নাই। এবং এটাতে যে লোকগুলো কাজ করতে পারে মনে হয় রাষ্ট্র পরিচালনায় সে লোকগুলো নাই। এবং খুব সহজ সহজ বিষয়গুলো, ডেঙ্গু হলে কি কি প্রিকশন নেওয়া প্রয়োজন ছিল সেটা নেওয়া হয়নি। বন্যা হচ্ছে, বন্যার পরে সরকার যথেষ্ট ত্রাণ দিচ্ছে, আমি নিজেও ত্রাণ দিতে গিয়েছি অসংখ্যবার, প্রতি সপ্তাহে যাচ্ছি। তারপরও ফ্যাক্ট রিমেইন যে একটা ইউনিয়নে আপনি 7000 পরিবারে বন্যার্থ, আপনি 1000 পরিবারের জন্য সরকার ত্রাণ দিচ্ছে, বাকি 5000 পরিবার কি করবে? তো এই 1000 পরিবার আবার দেখা যাচ্ছে স্থানীয় দলীয় নেতৃবৃন্দ অনেক ক্ষেত্রেই তাদের বেছে বেছে দিচ্ছে। তো এটা আবার সরকার একাও পারবে না, এটা আবার স্থানীয় জনগণ, ধনাঢ্য ব্যক্তি, রাজনৈতিক দল সবাই মিলে একটা সমন্বিত হলে আপনি বন্যা, ডেঙ্গু প্রিভেন্ট করতে পারবেন। সেইখানে একটা বিগ প্রশ্ন চলে আসছে যে প্রশাসনকে জনগণ সহায়তা করবে কিনা, বা রাজনৈতিক দলগুলোর নেতৃবৃন্দ সহায়তা করবে কিনা, এখানে একটা দূরত্ব আছে আমি যেটা ফিল করি। এবং আমি সংসদে গত বাজেটেও ছিলাম, আমরা অন্তত 50 থেকে 60 জন এমপি বলেছি যে এমপি বিভক্তির ব্যাপারে এমপিদের ন্যূনতম একটা ভূমিকা রাখা উচিত, যেহেতু আমরা রাজনীতি করি, কমিটমেন্ট আছে। এটা মনে হচ্ছে না কার্যকর হচ্ছে। আবার ডিসি সাহেবদের মিটিংয়ে ডিসি সাহেবরা যা যা বলছেন 80% কার্যকর হবে, এটা আপনাকে আমি কাগজে কলমে লিখে দিলাম। বিচার ব্যবস্থা সম্পর্কে যে বিচারকরা হতাশা দিচ্ছেন, বিভিন্ন সুমোটো রুল দিচ্ছেন, কেন দিচ্ছেন? কমপ্লিট কলাপস। 2014 সালে এবিএম খায়রুল হক বলেছে যে আমাদের দেশের বিচার ব্যবস্থার এখন যে অবস্থা, ইমিডিয়েটলি 2014 সালে 3000 বিচারক প্রয়োজন। 2014 থেকে এখন পর্যন্ত মাত্র 167 জন বিচারক নেওয়া হয়েছে, মাত্র 167। 2014 সালে যদি 3000 বিচারক দরকার হয়, তাহলে এখন দরকার 10,000। সো ইউ সি দ্য ডিসপ্যারিটি। পাইল অফ ফাইল হয়ে আছে, সকাল থেকে সন্ধ্যা বিচারপতিরা কাজ করছে, হ্যান্ডস নাই, এসি নাই, মানে বিচারিক এজলাসে হার্ট অ্যাটাক করে একজন বিচারক মারাও গেছেন।
এগুলো কিন্তু ব্যত্যয় অ্যান্ড ডিসক্রিমিনেশন, এখান থেকেই কিন্তু অসন্তোষগুলো আসে এবং এগুলো মানে মিটিগেটও করা হচ্ছে না। তো সেটার কারণে তো একটা এপিডেমিক থেকে প্যান্ডেমিক দিকে যাচ্ছে। কিন্তু আমি মোটামুটি একথা স্পষ্ট বলবো সুব্রতদার সাথেই যে আওয়ামী লীগ এবং মাননীয় প্রধানমন্ত্রী যদি এটা নজরদারি করেন, জি। খুব দ্রুত এটা একটা সলিউশনের দিকে যাবে। তবে ঘটনাগুলো খতিয়ে দেখা দরকার, গুজব কারা ছড়াচ্ছে, পিটিয়ে কারা মারছে, কেন মারছে, এগুলো খতিয়ে দেখা দরকার। এখন রাজনৈতিক প্রসঙ্গে যদি আসি, সুব্রত দা এবং কামাল হোসেনকে যেভাবে করে দিদি বলেছেন, তো কোন থেকে আসছেন, যে দল করছেন, আওয়ামী লীগ থেকেই তো আসছেন কামাল হোসেন। সুব্রত দা আওয়ামী লীগ করতে কিনা আমি জানি না। তো আমি যখন প্র্যাকটিস শুরু করি 2005 সালে, যখন বিএনপি দানব সরকারের রূপ নিয়েছে, আওয়ামী লীগকে নির্যাতন করছে, কাটছে, মিটিং করতে দিচ্ছে না অনেক, তখন তো এনারাই তো আওয়ামী লীগকে প্রোটেক্ট করেছে। সুপ্রিম কোর্টে এই যে কামাল হোসেন, আমিরুল ইসলাম, সুব্রত দা, এনারাই সুপ্রিম কোর্টে কারা ছিল তখন, আপনি খোঁজ নিয়ে দেখেন। তখন আপনার মামলা তখন কে করেছে? আসুক, আছে সেগুলো আছে। আমি একটু বলছি শোনেন, বিএনপির আমলে একটা খুব ভ্রান্ত ভোটার তালিকা করা ছিল, যেখানে 1,28,00,000 ভুয়া ভোটার ছিল। ওই ভোটার তালিকা দিয়ে কোনো রকম ভোট করতে পারলে কোনোভাবে আওয়ামী লীগ সে ভোটে জিততে পারতো না। এই ভোটার তালিকা বাতিলের মামলা কারা করছে? এই আমিরুল ইসলাম, কামাল হোসেন, এরাই করেছে। হ্যাঁ, 111-এ এরা রাজনীতি থেকে অনেক দূরে সরে গেছে, এটা সত্য। তার মানে তো তাদের অতীত কন্ট্রিবিউশন টোটাল আউট হয়ে যাবে এমন তো না। যেমন আমি একটা দেখেছি, একটা দুঃখের কথা বলবো, একজন বীর মুক্তিযোদ্ধা, তাকে বঙ্গভবনে ঢুকতে দেওয়া হয় না। নাম বলবো না কেন দেওয়া হয় না, কারণ তিনি এখন এই যে 20 দল বিএনপির জোটের মধ্যে একটা অংশে আছেন, কিন্তু তিনি বীর বিক্রম, মেজর জেনারেল। তো এটা আপনি বর্তমান রাজনীতিকের কারণে একটা লোক আপনার সমালোচনা করছে বলেই তার অতীত সম্পূর্ণ আপনি ভুলে যাবেন, এতটা মনে হয় নির্দয় রাজনীতি আমাদের হওয়া উচিত না। অনেক ধন্যবাদ। একটা বড় কথা বলবো, জিয়া এরশাদ এক করা হয়েছে। এরশাদ স্যার যখন ক্ষমতা নিয়েছিলেন, তখন কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী বলেছিলেন, আই এম নট আনহ্যাপি, আই এম নট আনহ্যাপি। না, আওয়ামী লীগের পক্ষে যা যায় সবই তো তারা হ্যাপি, এটা ঐতিহাসিক সমস্যা নেই। আওয়ামী লীগ করলেও ভালো, না করলেই সমস্যা। সুব্রত চৌধুরী একটু বলেন যদি। না, একটা স্পেসিফিক বলেন এখন যেভাবে না, যতক্ষণ আলোচনা হয়েছে সেখান থেকে আপনাকে তো বলা হয়েছে না, এখানে তো আপনি অনেক অপৌকেলকানা বলছে, আমার সব কথার মধ্যে ওনাকে আপনি হত্যা, ষড়যন্ত্র, অনেক কিছুর সঙ্গে জড়িত, উনি কিন্তু বলেছেন সেটা। কিসের ব্যাপারে? এই যে উনি কিন্তু দাবি তুলেছেন এগুলো উনি তো বাতাসের কথা বলতেছে। উনি সবকিছুই জানে, আমাদের অতীত জানে, একসাথে কি আন্দোলন করেছে গণতন্ত্রের জন্য, আবার আপনাদের ভবিষ্যৎও জানে, এই জন্যই সে বলছে রাষ্ট্রদ্রোহী মামলা কারা খাইছি, হ্যাঁ সবই জানেন উনি। এখন বিষয়টা হচ্ছে ওনাদের চোখ এখন অন্ধ হয়ে গেছে। হ্যাঁ, ক্ষমতায় থেকে গায়ে এত চর্বি জমেছে, মানুষকে মানুষই মনে করবে না, ওনারা গালিবার হয়ে গেছে, আমাদেরকে লিলিপুট মনে করছে। জি, একটা দর্শকের ফোনটা আমরা নিচ্ছি। যে কে বলছেন, পরিচয় দিয়ে আপনি প্রশ্নটি রাখুন। কে বলছেন? হ্যাঁ, তাপস ইটনা। কোত্থেকে? সম্পাদক বলুন। আমি উপকিল মোদির কাছে বলতে চাইছি যে উনি আমার পার্শ্ববর্তী এলাকার এই ইটনা কেন্দুয়া বৌদি, উনি ওনার কাছে প্রশ্ন যে মহামারী, বর্তমান যে মহামারী ডেঙ্গু এবং আদার্স, কিন্তু একটি তো বড় মহামারী আমাদের দেশে কৃষকের মহামারী। কৃষকের ন্যায্য মূল্য ধান যেটা বিক্রি হচ্ছে সারা বাংলাদেশে 500 টাকায়, কৃষক এর চেয়েও বেশি অবস্থায় পড়ে আছে। ওইটার জন্য সরকার কোনো চিন্তা করলো না দিদি? জি, অনেক ধন্যবাদ। এই প্রশ্নের উত্তর আমরা খুঁজবো বিরতির পরে। প্রিয় দর্শক, এই পর্যায়ে আমরা ছোট্ট বিরতি নিচ্ছি। আপনারা দেখছেন গোল টেবিল, সঙ্গে থাকুন, একটু পরেই ফিরে আসছি। প্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত। দেখছেন RTVর বিশেষ আলোচনা অনুষ্ঠান গোল টেবিল। আপনাদের সঙ্গে আছি আমি রুবায়েত ফেরদৌস। আমরা কথা বলছিলাম সামাজিক অস্থিরতা এবং রাজনীতিবিদদের দায়। বিরতির আগে খানিকটা কথা আমরা বলেছি, বিরতির পরে সুব্রত চৌধুরী যদি বলেন আপনি। ধন্যবাদ। দেশ তো বলছে সবাই আগাচ্ছে, আমাদের পার ক্যাপিটা ইনকাম বাড়ছে, আয় বাড়ছে, আর সমস্যাটা কোথায় দেখছেন আপনি? বাইরে যান, লন্ডনে, তখন সরকারিভাবে ঘোষণা করা হলো উনি সরকারি সফরে ব্রিটেনে যাচ্ছেন এবং বলা হলো যে 5 তারিখে উনি ফিরবেন। তাহলে উনি সরকারি সফরে গেছেন, সরকারি কর্মসূচি উনি ওখানে করছেন। চোখের অপারেশন আগে একটা হয়েছিল, এখন একটা হয়েছে হয়তো বা, আমার জানি না, কেন অপকিল মাননীয় প্রধানমন্ত্রী যাওয়ার সময়ও গণভবনে থাকেন ওনারা, আবার ফিরে আসার পরও দেখি যে ওনারা ওখানে থাকেন। ওনারা আরও হয়তো ডিটেলস বলতে পারবেন বিষয়গুলো। এখন বিষয়টা হচ্ছে, এখন যে সরকার, এটা তো একটা উন্নয়নের সরকার, এই তো উন্নয়নের বাইরে আর কিছু দেখে না।
এটা হিমালয় পর্বতের উন্নয়ন ওনারা দেখছে এবং অপ্রতিরোধ্য গতিতে উন্নয়ন চলতেছে। এখন এই যে ওনাদের গতি এবং অপ্রতিরোধ্য দুর্বার গতি, এটা কেউ থামাইতে পারবে না। কিন্তু ফলাফল কি হচ্ছে? অপ্রতিরোধ্য গতিতে এখানে দর্শন, গণদর্শন হচ্ছে, এখানে শিশু নির্যাতন হচ্ছে। 6 মাসে 630 জন, এর মধ্যে হয়তো 700 পার হয়ে যাবে। এগুলোর কোনো বিচার আচার নাই। এখানে ব্যাংক লুট হবে, কোনো বিচার আচার নাই। গত 15 দিনে 27,000 কোটি টাকা আবার চলে গেল শেয়ার বাজার থেকে। কারা নিয়েছে আমরা সবাই জানি। অনেকে বলে এই গুজবের বড় কারণ হচ্ছে শেয়ার মার্কেট নিয়ে যেন আলোচনা না হয়। এই মহাগুজবের ফ্যাক্টরি হচ্ছে এখন ক্ষমতাসীন দল, তারাই গুজব দিয়ে উন্নয়নের গল্প করে করে, তো এই গুজব, এগুলো গুজব। কিসের উন্নয়ন? চিটাং শহরে উপরেও নদী, দোতলায়ও নদী, নিচেও নদী। মানে কি? মানে উন্নয়নে দোতলা নদী শুরু হয়ে গেছে। আর এইখানে যেভাবে গর্ত করেছে, এগুলো তো ডেঙ্গু মশা তো ওখানেই উৎপাদন হচ্ছে। ওনাদের খেয়াল নাই যে এইসব গর্ত করে রাখছে, এখানে বৃষ্টির পানি হইলে হবে। ময়লার থেকে তো হচ্ছে না ডেঙ্গু মশা, পরিষ্কার পানি থেকে হচ্ছে। পরিষ্কার পানি থেকে হচ্ছে। এই কথাটা বোঝার ক্ষমতা ওনাদের নাই, কারণ ওনারা উন্নয়ন দেখাবে। এর পেছনে যে আরো কত কিছু আছে, মানবিক মূল্যবোধ, হ্যাঁ, জনগণের দুঃখ দুর্দশা, এগুলোর দিকে ওনাদের নজর নাই, শুধু উন্নয়ন। আর উন্নয়ন তো আইয়ুব খান মোনাইম খানের সময়ে ছিল। এই যে জনাব এরশাদের সময়ে কি উন্নয়ন কম হয়েছে নাকি, সেটা এখনো আমরা গল্প করি। তো শেখ হাসিনার উন্নয়ন তো আরো মহা উন্নয়ন। যত মহা উন্নয়ন, যত মহা প্রজেক্ট, তত মহা লুটপাট। এখন সমস্ত 5-7টা ফ্যামিলি লুটপাট। আমি তো প্রত্যেকবার নাম ধরে বলে, এস আলম, সামিট গ্রুপ, দরবেশ, কে না, 5-7টা ফ্যামিলি আজকে লুটপাট। এখন যে অর্থমন্ত্রী হচ্ছে, তিনিও তো একটা সিন্ডিকেট। উনি আজকে বলছে যে না, বিসমিল্লাহ, আর কারা কারা টাকা মেরে দিছে না, ওই টাকা নাকি উনি ফেরত নিয়ে আসবেন। আবার বলছে কি, বাইরে ডেঙ্গু নিয়ে থামাশা করো না, ডেঙ্গু কি জিনিস আমি বুঝি। উনি নিজে কদিন অফিসে যায় নাই। আর স্বাস্থ্যমন্ত্রী তো ডেঙ্গুর হয়ে মালয়েশিয়া চলে গেছে পরিবার নিয়ে। কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের সবার ছুটি বাতিল করা হয়েছে। মন্ত্রী যেতে পারে কিনা? তাহলে মন্ত্রী যেতে পারে কিনা? এটা তো মন্ত্রণালয়ের সবার ছুটি বাতিল করে। জনাব ওবায়দুল কাদের বলেছে ওটা কিছু বিষয় না, ওটা গেল। সুতরাং এইভাবে দেশটা পরিচালিত হচ্ছে, জনগণের কাছে কোনো জবাবদিহিতা নাই। সরকার, এই সরকার যতদিন ক্ষমতায় থাকবে, জনগণকে আরো বেশি বিপর্যয়ের মধ্যে ফেলবে। দেশটাকে বিপর্যয়ের মধ্যে হিমালয় উন্নয়ন হচ্ছে। প্রথমত হচ্ছে মানে গুজব কেন হচ্ছে, গুজব কে ছড়াচ্ছে, নানান ধরনের কথা আসছে এবং সেই গুজবের পক্ষে সাফাই গাওয়ার জন্যই এখানে বসা হচ্ছে বা ওনারা কথা বলছেন। প্রথমত কোনো একটি দল, রাজনৈতিক দল যখন দেউলিয়াত্ব হয়ে যায়, যখন ন্যায়ের যুদ্ধে বারবার পরাজিত হয়, যখন জনগণকে ক্ষমতায় যাওয়ার জন্য হত্যা করে জনগণের ঘৃণায় ঘরে উঠে যায়, তখন সেই দলটি চায় যে এই দেশের রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়ে যাক। বিএনপি জামাতের এখন ইচ্ছা কি? শেখ হাসিনা যে মৃত্যু হয়ে যাক, বাংলাদেশটা ধ্বংস হয়ে যাক, এই ডেঙ্গুতে ছারখার হয়ে যাক বাংলাদেশ, কোনো রকমে যেন আবার ক্ষমতা দখল করতে পারে। এটা হলো ওনাদের চাওয়া, এটা হলো ওনাদের ইচ্ছা। এখন সেই কারণে এই ইচ্ছা পূরণ করবার জন্য, এবং গুজব কেন ছড়ায় তার কারণ হচ্ছে, যখন এই রাজনৈতিক দল রাজনীতির নামে ক্ষমতা দখলের যারা ষড়যন্ত্রে লিপ্ত থাকে, ক্ষমতা দখল করে নিজেদের আখের গুছায়, সেই দলগুলো সবসময় গুজব ছড়িয়ে, এটা পৃথিবীর ইতিহাসও বলে, বাংলাদেশও তার প্রমাণ আছে। বাংলাদেশের ইতিহাসও বলে এই বিএনপি জামাত, সেই জিয়াউর রহমান যেমন ইতিহাসকে বিকৃত করে গুজব ছড়িয়ে পরবর্তীতে বেগম খালেদা জিয়া নির্বাচনের মাঠে যে নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতা এলে মসজিদে উলুধ্বনি হবে, ফেনী ভারত হয়ে যাবে, এইরকম গুজব ছড়িয়েছে। সেই গুজবে আমরা এই সাম্প্রতিক সময়ও যদি দেখি, সেটাও আমরা দেখেছি যে সাইদিকে চাঁদে দেখা গেছে, এই বলে 22টি জেলায় তাৎক্ষণিকভাবে সমগ্র বাংলাদেশের তাণ্ডব লীলা চালিয়েছে, গিলাপ পরিবর্তন করেছে, সেই ছবি এনে অপপ্রচার চালিয়ে দিল। তারপরে কি করা হলো, মতিঝিলে হেফাজতের সময় কি বললো, 3,500 হুজুরকে গুম করা হয়েছে, এই বলে ঢাকা শহরকে লন্ডভন্ড করে দিয়েছে বিএনপি জামাত, মসজিদে আগুন দিয়েছে, কোরআন শরীফ পুড়িয়েছে। পরবর্তীতে কি করেছে, এই গুজব ছড়িয়ে তারা পদ্মা সেতু কাজ বন্ধ করার জন্য এই বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছে, গণপিটুনিতে মানুষ হত্যা করেছে। এবং দেখবেন এই গণপিটুনির সঙ্গে কিংবা নেটে যারা এই গুজব ছড়িয়েছে, সব কটা বিএনপি জামাতের ছেলে পেলে। তাহলে এত বড় অন্যায় অপরাধ নিয়ে জনগণ কি হত্যা করছে, ডেঙ্গু নিয়ে বড় বড় কথা বলছেন, আমি আসছি ডেঙ্গু প্রসঙ্গে, কিন্তু এই যে
নির্বিচারে হত্যা মানে গণপিটুনি দিয়ে মানুষ হত্যা করার জন্য বিএনপি জামাত নেতৃত্ব দিচ্ছে, লন্ডন থেকে তারেক রহমান নির্দেশনা দিচ্ছে, তারা কিভাবে জনগণের কথা আবার এই টক শোতে বসে বলে? ওনারা এখানে উত্তর দিয়ে যাবেন যে কেন জামাত বিএনপির এই সমস্ত ক্যাডারকে দিয়ে আন্ডারগ্রাউন্ডে থেকে নেটে গুজব ছড়িয়ে গণপিটুনি দিয়ে মানুষ হত্যার এই যে কতগুলো মানুষ হত্যা করলো, কত জায়গায় এই বিশৃঙ্খলা সৃষ্টি করলো। আর ডেঙ্গুর বিষয়টি কি? ডেঙ্গুর বিষয়টি হচ্ছে বন্যা যেমন প্রতি বছর আসে, বন্যার কথা বললেন, বন্যা প্রতিরোধ করার জন্য সরকার মানে কোনো জায়গা থেকেই বন্যার কারণে কোনো রকম কোনো ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা সরকার বা সরকারের দল সেটিকে দেখেনি, এইরকম তথ্য কিন্তু নাই। এবং সমস্ত সংসদ সদস্য থেকে শুরু করে বন্যা নিয়ন্ত্রণে নিয়োজিত যারা আছেন সার্বক্ষণিক মনিটরিং করছেন। এখন বলছেন এই ডেঙ্গুটা কি? এটা বলছেন আমাদের ডাক্তার সাহেব যে এখানে এর কোনো ট্রিটমেন্টটা নাই, ওই প্রতিষেধক এখনো আবিষ্কার হয় নাই। সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে সচেতনতাই হচ্ছে এটার প্রতিরোধ। এখন এই সচেতনতা কি দুজন মেয়র বা কোনো স্বাস্থ্যমন্ত্রী তিনজনের সচেতন হলে হয়ে যাবে? এই যে ডেঙ্গুর সিজনাল যে প্রবলেমটা আসছে, কোন বাড়িতে টবে পানি রেখে দিয়েছে, সে তো ওই বাড়ির মালিকের সচেতন হতে হবে, আমার সচেতন হতে হবে। এই সচেতনতা নিয়ে কাজ করবার জন্য আমি যদি বলি তো বিএনপি জামাত ঘরে বসেছিল কেন? ওই সুব্রত দ্বারা একটা নামাতো যে সচেতনতামূলক, ওনারা কি করেছে? ওনারা যে রাজনীতির নামে মানে ক্ষমতায় যাওয়ার জন্য এত বড় বড় কথা বলে, ওনাদের দায়িত্ব নাই? ওনারা ঢাকা শহরে কিছু লোককে সচেতন করতো, বরং কি করছে? সচেতন করতে নামছে বা আওয়ামী লীগ সরকার দলীয়ভাবে কাজগুলো করছে, সেই দলের কাজের ব্যাপারে ওনারা অবজ্ঞা প্রদর্শন করছেন, সেটিকে রেসপেক্ট করছেন না। ওনারা চায় না এই কাজগুলো হোক এবং ওনারা নিজেরাও করবেন না। আরেকটি বিষয় বলেছেন পিএম মনিটরিং, পিএম এর ব্যাপারে কথা বলেছেন, উনি থাকলে মনিটরিং করা হতো, এটা শামীম ভাই বলেছেন। উনি ওখানে বসে সার্বক্ষণিক মনিটরিং করছেন, এটা কি আপনারা দেখছেন না? পত্র পত্রিকায় দেখছেন না যে মনিটরিং করে নির্দেশনা দিচ্ছেন? উনি ভিডিও কনফারেন্সে গতকালই তো উনি নির্দেশনা দিলেন। তাহলে তো উনি এখন ইন্টারনেটের যুগ, বিশ্বটা হাতের মুঠোয়, নেত্রী যেখানেই আছেন সেখান থেকেই সার্বক্ষণিকভাবে উনি কাজ করছেন, নির্দেশনা দিচ্ছেন। তাহলে মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে কেন এই টক শোতে এই বিতর্কিত কথাবার্তাগুলো আসবে? ওনারা কি করছেন সেটা, ওনারা কি করছেন লন্ডনে বসে? এই যে বললেন বিসমিল্লা গ্রুপ কত টাকা পয়সার কত হিসাব দেখলাম, ওনারা একটু হিসাব দিয়ে যাক জনগণের কাছে যে লন্ডনে বসে তারেক রহমান এই যে মানি লন্ডারিং করে টাকাটি নিয়ে ওখানে বসে মানে বিত্ত বৈষবের পাহাড় সাজিয়ে ওখানে উপভোগ করছেন। ওনার বলেন না কেন যে তারেক রহমানকে ফিরিয়ে আনতে হবে? বাংলাদেশের এই সাম্যবাই যে দুর্নীতির বিরুদ্ধে প্রতিরোধ করার জন্য দুর্নীতির প্রতীক হচ্ছে তারেক রহমান, সে ওখানে বসে বসে দিব্যি আছে, তার কোনো বিচার হচ্ছে না। বাংলাদেশের দুর্নীতি রোধ হবে কেমনে? কেন কথা বলেন না হাওয়া ভবনের বিরুদ্ধে? উনি এখানে বলছেন উন্নয়ন হচ্ছে, উন্নয়নের টাকা নাকি আবার ইসে চলে যাচ্ছে, দুর্নীতিতে চলে যাচ্ছে। কোথায় গেল? কোথায় যাচ্ছেন? বিএনপি সুর মিলিয়ে কথা বলেন। বিএনপি বলে ওই প্রজেক্ট হচ্ছে, ওই প্রজেক্টের টাকা এত বাজেট ধরা হয়েছে, ওটাকে আবার এক্সটেনশন করা হয়েছে, ওই টাকাগুলো না দুর্নীতি হয়ে গেছে। এটা কি হাওয়া ভবন আছে আওয়ামী লীগের? এই সরকারের কি হাওয়া ভবন আছে যে পার্সেন্টেজ দিতে হবে? আচ্ছা, আমার দর্শক একটা প্রশ্ন করেছেন কৃষকদেরকে নিয়ে, আমি অনেকক্ষণ বসে বলেছেন, আমি মানে আধা সেকেন্ডে বলছি। কৃষকদের ব্যাপারে উনি বলছেন যে সরকার কি পদক্ষেপ নিয়েছেন। একটি বিষয় পরিষ্কার, যখন মানে কৃষক ধানের যে বিষয়টা, আমাদের আধুনিকায়নের কারণে ধানের দামের সাথে মজুরির তারতম্যের কারণে বা প্রোডাকশনের তারতম্যের কারণে, প্রোডাকশন পদ্ধতির আধুনিকায়নের কারণে যে মানে ধান বিক্রির ক্ষেত্রে দামের যে বৈষম্যটা হয়েছে, সেটিকে সামঞ্জস্যপূর্ণ করবার জন্য ইতিমধ্যেই সরকার ধান ক্রয়ের জন্য মানে ক্রয় করে ফেলেছে। আপনি জানেন উনি যেখানে প্রশ্নটি করেছেন, ধান ক্রয় করছে, ভর্তুকি দিচ্ছে। পাশাপাশি এখন একজন ধান উৎপাদন করবার জন্য একজন শ্রমিকের আগে ছিল 300 টাকা, এখন হয়ে গেছে 700 টাকা। শ্রমিক পাচ্ছে না, যে জন্য প্রোডাকশন কস্ট বেড়ে গেছে। তো এইটা ডিজিটাল হচ্ছে, আধুনিক হচ্ছে, এটা করবার জন্য সরকার সার্বিকভাবে চেষ্টা গ্রহণ করছে এবং অনেক ধন্যবাদ। একজন দর্শক যোগ দিয়েছেন, আমরা ফোনটি নিচ্ছি। কে বলছেন? পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। কে বলছেন? জি, আমার নাম শামীম, আমি ঢাকা সুবহানবাগ থেকে বলছি। জি মিস্টার শামীম বলুন। জি, আমার প্রশ্নটা হলো যে সরকারি দল বা বিরোধী দল আজকে যে একে অপরে কাদা ছোড়াছুড়ি করছে, কিন্তু ওনারা কি জানেন যে আমি একজন ব্যবসায়ী, আমার ট্যাক্স যখন আমি আমার দোকানের যখন আমি ট্রেড লাইসেন্স নবায়ন করতে যাইতাম, সেটা 500 টাকা ট্যাক্স ছিল, সেটাকে 6 গুণ বাড়ায় 3000 টাকা করা হয়েছে।
কিন্তু আমার ব্যবসায়িক কি সুবিধাটা দেওয়া হয়েছে, আমার বিদ্যুতের বিল বাড়ানো হয়েছে, আমার গ্যাসের দাম বাড়ানো হয়েছে, আমার মৌলিক অধিকার যে আমি মানুষ, আমার মৌলিক অধিকার, আমার চিকিৎসা ব্যবস্থা, আমার খাদ্যের ব্যবস্থা, আমার শিক্ষা ব্যবস্থা, আমি দুধের সীসা পাচ্ছি, আমি খাবারে পয়জন পাচ্ছি, চালে পোকা পাচ্ছি, ডালে পোকা পাচ্ছি। তা আমার মৌলিক অধিকার সংরক্ষণ না করে ব্রিজ কালভার্ট এই রাস্তাঘাট করে আমার কি লাভটা? জি, অনেক ধন্যবাদ মিস্টার স্বামী, আপনার প্রশ্নটা স্পিরিট আমরা বুঝতে পেরেছি। তবুর আলম খন্দকার যদি বলেন। জি, ধন্যবাদ আপনাকে। আলোচনা তো ভালোই চলতেছিল, তবে এই টকশোটার মধ্যে এসে যদি কন্ট্রিবিউট করতে পারতাম তবে নিজের কাছেও ভালো লাগতো এবং জনগণের কিছু পাইতো, যদি পাল্টাপাল্টি না করতাম। এবং পাল্টাপাল্টি করতে আমরা বাধ্য হই যখন সরকারের পক্ষ থেকে এটা কোনো দায়িত্ব গ্রহণ না করে উল্টা আমাদের দোষারোপ করে, যেহেতু এখন তো আমাদের কোনো ক্ষমতা নাই। কিন্তু সব দোষ দেখবেন সরকারের পক্ষ থেকে যেসব আলোচনা হয় প্রত্যেকটা বিষয়ই বিএনপির সাথে জামাতের নামটা এই জন্য নেয় যে ওইটা মার্কেটিং করার জন্য আর কি। আমি ডাক্তার হাবিব মিল্লাতকে ধন্যবাদ জানাই, তিনি দুইটা ভালো কথা বলছেন, যে সামাজিক উত্তাপ ইনি স্বীকার করেন। আমিও সমাজের একটা অংশ, সরকারি দল করি আর বিরোধী দল করি। এই সামাজিক উত্তাপে এফেক্টেড আমিও হইতে পারি, আমার পরিবারও হইতে পারে, আমার সন্তানও হইতে পারে। অতএব এখানে আমার পার্টি থাকাটাই উচিত, প্রতিপক্ষ না হইয়া সংযুক্ত থাকাটাই উচিত। কিন্তু ঐক্যবদ্ধের কথাটা তো হাবিব মিল্লাত একটা দলীয় নেতা এমপি, তিনি যদি বলেন যে খালদা যে এতিমের টাকা চুরি করছে, তখন তার ঐক্যবদ্ধের অবস্থা থাকে না। কারণ এই খালদা জিয়াকে এই মামলাটা, এই কথাটা বলার জন্যই রাষ্ট্রীয় কোটি কোটি টাকা খরচ করে এই মামলা করা হয়েছে, মামলার কনভিকশন দেওয়া হয়েছে এবং সেই মামলা এখনও ওইভাবেই চলছে। সময় আসবে, সময় কথা বলবে যে আইন তার নিজস্ব গতিতে চলছে কিনা। আর এই দেশে তো আরও এই দুদকের মামলা হয়েছে। 1947 সনে এই দুদক আইনের সৃষ্টি, কমিশন হয়েছে পরে আর কি, আগে তো আইন ছিল। ওটা বুড়ো ছিল, এই কমিশন খালদা জিয়া বানাইছে 47 সনে। এই দুর্নীতি দমন 1947 সনে এই আইন সৃষ্টি হয়েছে। আপনাদের সময় কমিশন ভুল বলছেন। আচ্ছা, আপনি আলোচনায় থাকেন। হ্যাঁ, হ্যাঁ, আমি জানিয়ে বলতেছি। জি জি জি। অনেকেরই সাজা হয়েছে, কিন্তু সাজা হয়েছে দিকে পচা যায় নাই। হেপুরা দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় আছে বহু আছে। তো একজন নেত্রীকে খালদা জিয়া যে অবস্থায় আছে, একটা দলের তিনি নেতা, বারবার তাকে এইভাবে অপবাদ দেওয়া, এটা শিষ্টাচারের মধ্যে পড়ে না। এক। 2 নম্বর বিষয় হলো, এখন তো হাওয়া পবন নাই। এখন যে দেশের দুর্নীতি হচ্ছে, এই দুর্নীতিগুলি কারা করে, এটা একটা হিসাব হওয়া দরকার। কোনটা? আর আমাদের দেশে প্রেক্ষাপট, যখন ক্ষমতা থাকে তখন পুলিশ, আইন, তারপরে দুদক তখন ক্ষমতায় তাকে ছুঁয়ে না, তার কাছে যায় না। বিচারপতি সিনহা, দাদা তার একটা সমর্থক হইতে পারে, আমি তার সমর্থক না। কেন সমর্থক না? যে বিচার বিভাগের সরকারের পায়রবি করার জন্য, বিশেষ করে বর্তমান সরকারের পায়রবি করার জন্য, খয়েরখাগিরি করার জন্য এই সিনহা আইনের অনেক অপেক্ষা দিচ্ছে, এই জন্য তাকে আমি সমর্থন করি না। কিন্তু পাশাপাশি এই কথাটাও বলি, এই সিনহাকে এত কিছু তার কারাপশনের কথা জেনেও এই সরকার তাকে প্রধান বিচারপতি করছে শুধু সরকারের আজ্ঞাবহ থেকে বিএনপিকে নিষ্পেষিত করার জন্য। এই সরকারের এত বড় চেয়ারটা, বাংলাদেশের প্রধান বিচারপতির চেয়ারটা এই সরকার কলঙ্কিত করছে। কথা আমার শেষ হয়নি, আসল কথায় আসতেছি। সেটা হলো যে গুজবটা কোনটা সত্য কোনটা গুজব এবং কারা গুজব ছড়াচ্ছে, এটা বলাটা হয় একটা কঠিন বিষয়। ডাক্তাররা যখন বলে সকালে টেলিভিশনটি ছাড়ি বা রাত্রে গিয়েও আমি ঘণ্টাখানি নিউজগুলি দেখবো বিভিন্ন দেশের বিভিন্ন জায়গার, সেখানে অনেকের বক্তব্যই থাকে। আজকেও সকালে যারা চিকিৎসার দায়িত্ব আছে তারা বলছে যে হাসপাতাল কোনো জায়গা নাই।
যারা ভুক্তভোগী তারা বলছে যে আমাদের চিকিৎসার কোনো সুযোগ পাচ্ছি না, আমরা টাকা বেশি নিচ্ছে। আজকেও টেলিভিশনে ডাক্তাররা বলছে যে এই রোগটা বাংলাদেশের সব জেলায় ছড়ায় পড়তেছে। যখন বিএনপি এই কথাটা বললো, রিজভী এই কথাটা বললো যে ডেঙ্গুর ব্যাপারে যখন সে আমাদের দলের পক্ষ থেকে তার বক্তব্যটা বললো, তখন থেকেই তথ্যমন্ত্রী, সরকারের তথ্যমন্ত্রী বললো এটা একটা গুজব। এই গুজবের কোথায়? পল্টনে এবং লন্ডনে গুজবের ফ্যাক্টরি করা হয়েছে। তো এই যে গুজব কথাটা ইম্পোর্ট করা হইলো, এই যে গুজব কথাটা মার্কেটিং করা ইন দ্য মার্কেট, বাংলাদেশের এই যে এটা ছড়ানো হইলো, এই গুজব কথাটা ইট ইজ ফ্রম দ্য মাউথ অফ দ্য। অনেক ধন্যবাদ ডক্টর হাবিবে মিল্লাত। যদি বলেন ধন্যবাদ দিলেন, আমার তো কথা শেষ হয়। কথা শেষ হবে না, কথা গুছিয়ে বলতে হবে, অযথাই কথা বলছেন আপনি, খুব অল্পে খুব মূল কথা বলা যায় না। ডক্টর হাবিবে মিল্লাত যদি বলেন। আমি আসলে একটা সত্য কথা বলেছিলাম, আর তুমি ভাইয়ের সাথে আমার সবসময় আমি টক শোতে যাই, কথা বলি, কোনো সমস্যা হয় না। কিন্তু একজন মানুষকে যদি একজনের জিয়াউর রহমানের স্মৃতির প্রতি রেখে যদি বগুড়া একটা এতিমখানা করার কথা হয়ে থাকে, সেটা একটা দর্শকের ফোন নিয়ে আমরা আসছি। যে আলো, কে বলছেন? পরিচিত আপনি প্রশ্নটি করুন। কে বলছেন? আমি জহুরুল হক বলছিলাম, নাটোর থেকে। বলুন, আপনাকে হতে পছন্দ করে, এই কারণে প্রশ্ন করে, বলুন। আমি প্রশ্ন করতেছিলাম সুব্রত স্যারকে, জি, যে আমাদের উনি কিছুক্ষণ আগে একটা কথা বললেন যে আওয়ামী লীগ বেরিয়ে গেছে, এখন আর না ঢাকাতে আর ডেঙ্গুও থাকবে না, মশাও থাকবে না, কিছুই থাকবে না। তাই আমার প্রশ্নটা হচ্ছে সুব্রত স্যারের কাছে, যে ওনারা কোনোভাবে কোন ওয়ার্ডে কোন লোকজনের সাথে কোন বিষয়ে কোন সামাজিক সংগঠনের সাথে বা ওনার কোন স্বেচ্ছাসেবক সংগঠন গঠন করছেন কিনা এই সামাজিক পরিস্থিতিকে মোকাবেলা করার জন্য? পৃথিবীর অনেক দেশেই অনেক মহামারী, অনেক সময় অনেক দুর্যোগ হয়, সেই দুর্যোগে সবাইকে দেখি সহনশীল আচরণ করা এবং দুর্যোগটাকে একসঙ্গে মোকাবেলা কিভাবে করা যায় সেই বিষয়ে আলোচনা হয়। কিন্তু আমি টকশোয়ে যা দেখি, সুব্রত স্যার অনেক সময় অনেক বড় বড় কথা বলেন, কিন্তু কথাটা হচ্ছে যে উনি কোন কোন সংগঠনের সাথে কোন ভাবে জড়িত বা কোন ভাবে উনি সহযোগিতা করেছেন মানুষকে, মানুষের পাশে দাঁড়াইছেন, আমাদের চোখে তো এমন ভাবে পড়ে না। তো আমার কথা হলো যে সুব্রত স্যার প্রধানমন্ত্রী বাহিরে গেছেন, আমার জানা মতে প্রধানমন্ত্রী একটা এত ব্যস্ত লোক যে 24 ঘন্টা মানুষের সমাজের জন্য, মানুষের জন্য উনি কাজ করে যাচ্ছেন। ওনার চোখের সমস্যার জন্য উনি বাহিরে গেছেন, চিকিৎসা নেবেন, চলে আসবেন। এখন ওনার প্রধানমন্ত্রী তো দেশে একা নয়, আপনারা যারা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবর্গ, আপনাদের কি কোনো দায়িত্ব নেই এই সমাজের জন্য? এই সমাজে অনেক ধন্যবাদ, আপনার প্রশ্নটা পেয়েছি। সুব্রত জানি সে পরে উত্তর দিবেন। মিলাদ ভাই, আপনি কন্টিনিউ করেন। আমি আসলে ওই যে শিষ্টাচার বিরোধী যে কথাটা বলেছেন সেই কথাটা সম্বন্ধে বলতে যাচ্ছিলাম। এটা তো যে কোনো ব্যারিস্টার, অ্যাডভোকেট হওয়ার দরকার নেই। আসলে আমি যে কথাটি বলবো একজন সাধারণ মানুষের সাধারণ কথা। একজন সরকার বেগম খালেদা জিয়াকে টাকা দিয়েছে তার স্বামীর নামে একটা এতিমখানা করার জন্য বগুড়ায় সেই এতিমখানাটি হয়নি, সেই টাকাটা সেই অ্যাকাউন্টে নাই। এটা যদি চুরি না হয়ে থাকে, এটা বোঝার জন্য আসলে উকিল ব্যারিস্টার হওয়ার দরকার নেই। এটা চুরি, এবং চুরির মামলায় যদি কোটি কোটি টাকা খরচ করে অপরাধীকে শাস্তি দেওয়া যায়, সেটাও মনে করবে একটা উদাহরণ মানুষ ভবিষ্যতে চিন্তা করবে, দ্বিতীয়বার চিন্তা করবে চুরি করার আগে। সুতরাং আমি মনে করি এটা ভালো হয়েছে যে সাজাটা হয়েছে। এখন মানুষ বুঝতে পারবে যে 2বার প্রধানমন্ত্রী হন আর 2বার প্রধানমন্ত্রী হন, আপনারও কিন্তু খবর আছে যদি আপনি কিছু করে থাকেন। সেটা এটা ভালো হয়েছে একটা ব্যাপারে। আর একটা ব্যাপার সবসময় আমি টক শোতে খেয়াল করি, দেখো আপনারা একটা কাজ করবেন, আপনারা প্রথমে বলে নেবেন ঠিক আছে আপনারা কি ভালো কাজ করেছেন সেইগুলোকে মানুষকে বলেন, তারপরে আপনারা অন্য দল কি খারাপ করেছে সেইটা। আমরা আওয়ামী লীগ থেকে যখন উন্নয়নের কথা বলি, সামাজিক 145টা ভাতার কথা বলি, নাগরিক সেবার কথা বলি, ওনারা শুধু সমালোচনা করবেন, কিন্তু ওনারা কেন বলতে পারেন না যে আমাদের সময় এই ঘটনাটি ঘটেছে, তার জন্য এত কোটি জনগণ উপকৃত হয়েছে। এই কথাগুলো অবশ্যই সকলের বলা দরকার আছে বলে আমি মনে করি। আমি জানি না তৈমুর ভাই যে কথাগুলো বললেন তার দলের সাথে মেলে না আর কি, কারণ এই সিনহা যিনি প্রধান বিচারপতি ছিলেন, তাকে নিয়ে তার পার্টির পক্ষ থেকে যে স্টেটমেন্টগুলো একটার পর একটা পার্টির মুখপাত্ররা দিয়েছে, আর উনি যে কথাটা বললেন তার সম্পূর্ণ উল্টো। এই বিএনপির রাজনীতিতে এইটাই একটা বড় ব্যাপার যে তারা যে কথাগুলো বলেন জনগণ বিভ্রান্ত হয়। আর যদি পার্টির পক্ষ থেকে 2 ধরনের বা 3 ধরনের কথা আসে, সেই পার্টির উপর মানুষ কখনোই আস্থা রাখতে পারে না, যেটা বিএনপির উপর হয়েছে। আসলে আপনি এতক্ষণ ডক্টর কামাল হোসেনের অতীত নিয়ে, বর্তমান নিয়ে, ভবিষ্যৎ নিয়ে আলাপ করছিলেন,
কিন্তু একটা কথা মনে রাখতে হবে, অতীতে কেউ কেউ খুব ভালো কাজ করতেও পারেন, কিন্তু পরিপক্ক হয়ে যদি তিনি খারাপ কাজটি করেন এবং দেশের তাতে যদি ক্ষতি হয়ে যায়, তাহলে মানুষ কিন্তু তাকে ক্ষমা করবে না। আপনি চিন্তা করে দেখেন, আপনার নির্বাচনের কথা বললেন, নির্বাচনে তো সবাইকে নামিয়ে দিলেন উনি কিন্তু নির্বাচনে আসলেন না, কারণ উনি জানেন যে ওনারা যে বিনা ভোট বা বলেন যে জোর করে ভোট নিয়ে নির্বাচন করা হয়েছে, উনি একবার ওইভাবে নির্বাচিত হয়েছিলেন, হয়ে এই দেশের মন্ত্রীও হয়েছিলেন। পরবর্তীকালে নির্বাচন করার সাহস উনি আর পান নাই, তবে একবার প্রেসিডেন্ট নির্বাচন করেছিলেন। উনি জানেন নির্বাচন ওনার দিয়ে হবে না, ওনার দলকে দিয়েও হবে না। ওনারা জানেন যদি অন্য কারোর উপর পরগাছার মতো থাকা যায়, তাহলে হয়তো বেঁচে থাকা সম্ভব হতেও পারে, নাও হতে পারে, একটা রিস্ক নিতে হবে। সেই রিস্কটা নিয়েছেন এবং নির্বাচনের পরে উনি কিন্তু সেই পরগাছা হিসেবে আবার ঝরে পড়ে গেছেন। এখন কিন্তু ওনাকে আর খুঁজে পাওয়া যায় না, এবং যে দল যে জোটের সাথে তিনি ছিলেন তাদের সাথেও তাদের কোনো সম্পর্ক নাই, যার নির্বাহী সভাপতি সাহেব আমাদের সাথে আছেন আজকে এবং বেশ জোর গলায় কথা বলছেন। এবং আমি মনে করি যে এই যে বাংলাদেশের উন্নয়নের কথা বলেন, এই গণফোরামের কথা কখনোই আমার নির্বাচনী এলাকার গ্রামে যে পৌঁছাতো না মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যদি এই টেলিভিশনের পারমিশনটা না দিতেন। কারণ ওনাদের তো সেই ক্ষমতা নাই যে জনগণের কাছে যে জনগণকে কথা বলার জন্য। হয়তো 11টার সময় ঘুম থেকে উঠে নাস্তা করে একটু হেঁটে হুটে এসে বিকালে টকশোর জন্য প্রস্তুতি নিলাম, রাত্রে কিভাবে সরকারকে ধোলাই করবো সেই চিন্তাটা করলাম। কিন্তু ধোলাইয়ের বাইরেও যে কত অনেক কাজগুলো হচ্ছে, সেই কাজগুলো সম্বন্ধে তাদের কোনো আসলে সত্যিকার অর্থে ধারণা থাকলে বুঝতে পারেন কিনা। মানুষ যদি বোকা হয়ে বিরোধিতা করে তাহলে একটা চিন্তা ভাবনার কথা, কিন্তু যারা সুচিন্তিতভাবে চিন্তা ভাবনা করে বিরোধিতা করার চেষ্টা করেন তাদের কিনা সত্যিকার অর্থেই বিপদ হয়ে থাকে মাঝে মাঝে। তা আমি বেশি কথা বলবো না, শুধু বলবো আর কি যে অন্ধর কথা বলছিলাম না, যে চোখ থাকতে অনেকে অন্ধ হয়, সেই অন্ধত্ব থেকে আমি তাদেরকে বেরিয়ে আসার জন্য অনুরোধ করবো। জি, শেখ রবিউল আলম যদি বলেন। খুব আহত হয়েছে যে আমাদের মেম্বার অফ পার্লামেন্টরা যেভাবে প্রেডিক্ট করলেন আর কি, উনি হয়তো জানেনই না, আরো জেনে বললে ভালো হতো। রাজনীতিবিদরা সমালোচনার ঊর্ধ্বে না, সেটা বর্তমান প্রধানমন্ত্রীর সমালোচনার ঊর্ধ্বে না, আমার নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সমালোচনার ঊর্ধ্বে না, এবং জবাবদিহিতার ঊর্ধ্বে না। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে মামলাটি হয়েছে, উনি বললেন এতিমের টাকা খেয়েছেন, একেবারেই মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট এবং অসত্য তথ্য। কুয়েতের আমির টাকাটা ব্যক্তিগতভাবে অনুদান করেছেন জিয়ার স্মৃতি সংরক্ষণ করবার জন্য। তার অর্ধেক টাকা 2,33,33,300 টাকা, সেটা দিয়ে একটা এতিমখানা বাগেরহাটে করা হয়েছে। বাকি 2,33,33,300 টাকা এফডিআর করে রাখা হয়েছে, এখন 6 কোটি টাকা হয়েছে। কোনো টাকা আত্মসাৎ হয়নি। রাজনৈতিক উদ্দেশ্যে এবং বেগম খালেদা জিয়ার জনপ্রিয়তায় ভীত হয়ে আপনারা এই মামলা করেছেন। এটাই প্রমাণ হয় যে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে এখন একটা দেউলিয়া সংগঠন হয়ে গিয়েছে, কোনো সন্দেহ নেই। যাদেরকে নির্বাচনের আগের দিন নির্বাচন করতে হয়, নির্বাচনের নামে প্রহসন করতে হয়, উন্নয়নের কথা কারা বলে? তারাই বলে। উন্নয়নের কথা বারবারই তারা বলে যারা পৃথিবীতে ফ্যাসিস্ট হয়ে এসেছে, বারবার অনির্বাচিতভাবে এসেছে, অগণতান্ত্রিকভাবে এসেছে। আপনি বাংলাদেশের উন্নয়ন করছেন, সুফল আমি পাবো না? আমার তো পাওয়ার কথা। 16 কোটি উদ্যমী মানুষ চেষ্টা করে 2-1টি সূচক বাড়িয়েছে। আজকে বাংলাদেশের 6,07,000 কোটি টাকা পাচার হয়েছে গত এক দশক, মানে আওয়ামী লীগের আমলে। কারা পাচার করেছে? সুইস ব্যাংকে কাদের টাকা বেড়েছে? মালয়েশিয়া সেকেন্ড হোম কাদের হয়েছে? 1,65,000 কোটি টাকা ব্যাংক থেকে লুটপাট হয়ে গিয়েছে। কারা করেছে? এটাকে উন্নয়ন বলে? আপনি যদি যান প্রতিযোগিতার সক্ষমতায়, সাউথ এশিয়া আমরা সবার নিচে, নেপাল ভুটানের নিচে। আপনি যদি যান ব্যবসা বান্ধব পরিবেশে, আমি দায়িত্ব নিয়ে বলছি, নেপাল ভুটানেরও নিচে আমরা, সাউথ এশিয়ার সবার নিচে। আপনি যদি যান অর্থ পাচারের দিক থেকে, বাংলাদেশ এখন পৃথিবীর 25তম ঝুঁকিপূর্ণ দেশ। এপিজের তথ্য আর কি, এশিয়া প্যাসিফিক গ্রুপ ল্যান্ডিং এর তথ্য। কারা করেছে এটা? আপনি জীবনযাত্রার ব্যয় বাড়িয়ে দিয়েছেন, রপ্তানি স্থবির হয়ে গিয়েছে। আপনি যে প্রবৃত্তি দেখাচ্ছেন, ধনী গরিবের বৈষম্য বাড়ছে। বেকারত্বে সাউথ এশিয়ার মধ্যে বাংলাদেশ এখন 1 নম্বরে, নিচের দিক থেকে 4.4। শিক্ষিত বেকারে আমরা 2য় অবস্থানে, পাকিস্তান 1 নম্বরে, আমরা 10.7, পাকিস্তান 13। কোথায় নিয়েছেন বাংলাদেশকে? উন্নয়নের কথা কেন বলেন? উন্নয়নের কথা থাকলে তো আস্থা থাকতো জনগণের প্রতি, আপনাদের নাই তো আস্থা। আরেকটা কথা শামীম ভাইয়ের সাথে আমি দ্বিমত করতে চাই। আপনি বলেছেন বিএনপি ভুয়া ভোটার করেনি। আজিজ কমিশন গঠিত হওয়ার পর নতুন করে ভোটার তালিকা করার কথা ছিল। আওয়ামী লীগ আদালতে যায়, আদালত নির্দেশ দেয় যে এক্সিস্টিং ভোটার তালিকা রেখে ভোটার করতে হবে, যোগ বিয়োগ করতে হবে, সংযোজন বিয়োজন করতে হবে। আজিজ কমিশন ওই উদ্যোগ নেয়, করতে গিয়ে দ্বৈত ভোটার হয়েছে। পরবর্তীতে যখন আবার তত্ত্বাবধায়ক সরকার এসে করলো, অনেক দ্বৈত ভোটার বাড়লো, বিএনপি ভোটার করেনি। রাজনৈতিক অপকৌশল আপনাকে যদি শিখতে হয়, জানতে হয়, দেখতে হয়, আওয়ামী লীগের কাছে যেতে হবে। এবং আওয়ামী লীগ করেছে, কখনো আদালতকে ব্যবহার করেছে, কখনো গায়ের জোরে করেছে, কখনো জনগণকে ডিপ্লয় করেছে, কখনো আবার সেটাকে এস্টাবলিশ করবার জন্য তাবেদারি স্টাইলে কথা বলেছে। জাতীয় পার্টিকে আওয়ামী লীগের কাছে থাকতে চেয়েছিল নাকি? বাধ্য করেছে।
তাদের দাম্ভিকতা, তাদের ঔদ্ধত্যপূর্ণ আচরণ এদেশের মানুষ তো দেখেছে। আওয়ামী লীগ একটা জনবান্ধব দল হতে পারে কি? আমার দুঃখ হচ্ছে যে একটা প্রাচীনতম রাজনৈতিক দল, গণতন্ত্রময় রাজনৈতিক দলের এই পতন দেখলাম আমরা এই পর্যায়ে এসে। সেটাই হচ্ছে আমাদেরকে কষ্ট দেয়। ডেঙ্গুর জন্য বিএনপি কি করেছে আমি বলি। ডেঙ্গুর জন্য আমি আপনাকে দায়িত্ব নিয়ে বলছি, আমি ঢাকা মহানগর বিএনপির নেতা। আমাদের আগামী এর পরের দিন, তার পরের দিন 3 দিন ব্যাপক হারে, আগামীকাল হচ্ছে কোর্ট এরিয়ায় ব্যাপকভাবে জনসচেতনামূলক কর্মকাণ্ড হবে। শুক্রবারে পার্টি অফিসের সামনে হবে, শনিবারে আবার ড্যামরাতে ফারুক রোডে হবে। আমরা সচেতনমূলক র্যালি করছি, আমরা ব্লাড ডোনেশনের ব্যবস্থা করেছি। পার্টি অফিসে বিভিন্ন মোবাইল নাম্বার দেওয়া হচ্ছে, প্রচার করা হচ্ছে, যার রক্ত লাগবে বিএনপি নেতাকর্মীরা সেটা ডোনেট করে দিচ্ছে। প্রথমত হচ্ছে আমরা রক্ত সংগ্রহ করে রেখেছি, দ্বিতীয়ত হচ্ছে গ্রুপ লিস্ট করে রেখেছি, যদি কেউ চায় তাকে ডেকে এনে রক্ত দেওয়া হবে। আমরা এরপরে আবার যেটা করেছি সেটা হচ্ছে যে যদি কেউ টেস্ট করতে চায় তার ডেঙ্গু হয়েছে কিনা, আমাদের একটা 8-10টা টিম করে দেওয়া হয়েছে, বিনামূল্যে তাদের ডেঙ্গুর টেস্টই করে দেওয়া হবে। কার্যক্রম চলছে, কিন্তু দায়িত্ব তো সরকারের বেশি, এটা তো আপনি অস্বীকার করতে পারবেন না। আজকে যদি জনবান্ধব সরকার হয়, তার মোকাবেলা করতে সমস্যাটা কোথায়? একটা রাজনৈতিক দলের এই ধরনের দলীয়ত্ব কেন থাকবে? আওয়ামী লীগ জনবান্ধব দল হলে কেন নির্বাচনের আগের দিন ভোট করবে? ভাই, আপনাদের অধীনে নির্বাচন, আপনাদের প্রশাসন, আপনাদের নির্বাচন কমিশন, নির্বাচনকালীন যারা দায়িত্ব পালন করবে, প্রিজাইডিং অফিসার, পুলিং অফিসার আপনারা নিয়োগ করেছেন। কেন নির্বাচনের দিন সকাল 10টা পর্যন্ত আস্থাটা রাখলেন না জনগণের প্রতি? আগের রাতে নির্বাচনটা করে ফেললেন, প্রয়োজন তো ছিল না। আস্থা আপনাদের নাই। ফ্যাসিস্ট এরকমই করে, এরকমই বলে। আমি মনে করি আওয়ামী লীগের রাজনৈতিক শুভবুদ্ধির উদয় হওয়া উচিত, জনগণের কাছে। ভুল ত্রুটি হতে পারে, মানুষ ক্ষমা করে দেবে, আমরাও ভুলে যাব। যদি জনগণের কাছে আসেন, জনগণের বাংলাদেশ উল্টা বলবে না, ঠিক আছে। একটা হলো আজিজ সাহেবের নির্বাচন কমিশন 1,28,00,000 ভোটারের একটা ভুয়া লিস্ট করেছিল। এটা একদম মানে প্রুভেন ফ্যাক্ট। কার জন্য করেছিল? ওগুলোকে আওয়ামী লীগের সুবিধার্থে তো করেনি। ইমিডিয়েট ভোটে ওটা বিএনপির সুবিধার্থেই করেছিল ডেফিনেটলি। সেটা হাইকোর্টে রিট হয়েছিল, হাইকোর্টে রিটে কারেকশনে দেখা গেছে মৃত ব্যক্তি চলে আসছে, অনেক কিছু হয়েছে, পরে 111 এটা বাতিল হয়ে গেছে। যাই হোক, সেটা একটা অতীত নিয়ে বেশি ঘাটাঘাটি করে লাভ নেই। আমরা এখন সামনে যে প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে আমাদের এখানে ব্যুরোক্রেসিটা স্ট্যান্ড এডেল বাই, এটা একটা শব্দ আছে জুডিশিয়ারিতে, যে অনেক ক্ষেত্রে স্থবির থাকে, জুডিশিয়ারি সেখানে ইন্টারফেয়ার করে। এটা কোনো ভালো লক্ষণ না, কারণ তখন সাংবিধানিক কাঠামোটা এলোমেলো হয়ে যায়। সংসদের কাজ সংসদ করবে, ব্যুরোক্রেসির কাজ ব্যুরোক্রেসি করবে, জুডিশিয়ারি ওয়াচডগ অথবা ডিরেকশন হলে ইন্টারফেয়ার করবে। জুডিশিয়াল অ্যাক্টিভিজমটা ওয়েলকামড, কিন্তু জুডিশিয়াল অ্যাডভান্টেজিজমটা ওয়েলকাম না। এটা অনেক ক্ষেত্রে কিন্তু ডিসপ্যারিটি ক্রিয়েট করবে। লক্ষণ রেখা আমি সবসময় বলি একটা থাকা প্রয়োজন, যে লক্ষণ যে সীতাকে বলেছিল যে এই রেখার বাইরে যেও না, তো সরকারেরও প্রত্যেকটা অঙ্গ কিন্তু ওই রেখার মধ্যে থাকা প্রয়োজন। বিরোধী দলেও তাই, সব সংসদের ভিতরে বাইরে সব দলেরই তাই থাকা দরকার। একটা সুখবর হলো বাংলাদেশ বিমান প্রফিট করেছে ফর দ্য ফার্স্ট টাইম ইন দ্য হিস্ট্রি। এটা একটা আমাদের খুব গর্বের বিষয়। মাননীয় প্রধানমন্ত্রীও আমি জানি বিমান নিয়ে খুব প্যাশনেট, বিমানমন্ত্রীও আমাদের খুব কাছের মানুষ, এবং আমি নিজেও একজন ট্রাভেলার হিসাবে বিমান কিনে আমি স্বপ্ন দেখেছিলাম। এই স্বপ্নটা শুরু হচ্ছে, ফার্স্ট কথা। দ্বিতীয় যেটা হচ্ছে, ভোট নিয়ে এখন খুব বেশি কথা বলে লাভ নেই, কারণ ভোট হয়ে গেছে, গেজেট হয়ে গেছে, সরকার আছে, এবং মধ্যবর্তী ইলেকশনের কোনো সম্ভাবনা আছে বলে আমার মনে হয় না। বিএনপি আন্দোলন করে সরকারকে বাধ্য করতে গত 10 বছরে পারেনি, সামনেও পারবে এ আশা আমরা দেখি না। আর 10টা পর্যন্ত আপনি বললেন, 11টার সময় তো মির্জা ফখরুলই বললেন ভোট সুষ্ঠু হচ্ছে। আমি বলছি 11টার সময় ভোট দিতে পারছে, 11টার সময় তো মির্জা ফখরুল নিজেই বললেন ভোট সুষ্ঠু হয়েছে, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, সারা বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হয়নি বলছেন, আপনারা আগের রাতে একটা সেন্টার কেন ধরলেন না, যে একটা সেন্টারে ভোট বাক্স ঢুকানো হচ্ছে? না, ধরেন একটা সমন্বয়। নির্বাচনের আগের দিন শুনেন ব্যারিস্টার সাহেব, এই যে নির্বাচনের 6 মাস আগে মানুষকে গায়েবী মোকদ্দমা দিয়ে যে জেলখানায় ভরা শুরু করলেন, এবং যার নামে মামলা হয় নাই, বিদেশের দেশে আসছে বা এক জেলা তার জেলায় গেছে, আরে ওসি টেলিফোন করে বলছে থানায় আসে। এখন আমাকে বলেন, এই যে গুজবের সাথে ইলেকশনের কি সম্পর্ক? ডেঙ্গুর সাথে ইলেকশনের কি সম্পর্ক? এই ভিআইপির সাথে ইলেকশনের কি সম্পর্ক? বন্যার সাথে ইলেকশনের কি সম্পর্ক? অবশ্যই সম্পর্ক। এগুলোর সাথে যদি আপনার আমার ভোট যখন হাইজ্যাক হয়ে যায় তখন কি আমি কথা বলবো না? তাহলে কিন্তু যে আওয়ামী লীগের যে অভিযোগটা, বেনিফিশিয়ারি থিওরি, যে এগুলো বিএনপি করছে, বিএনপি বেনিফিশিয়ারি হচ্ছে, ওইদিকে কিন্তু ইঙ্গিতটা চলে যায়। তো আমরা সেটা চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছি, ফার্স্ট, অবশ্যই ডেঙ্গু নিয়ে ঢাকার 2জন মেয়রের দায়িত্ব নেওয়া উচিত, তারা ফেইল্ড।
এবং এটা বিষয়ে কোনো জাস্টিফিকেশন আমরা শুনতে চাই না। এরশাদ আমলে, জিয়ান আমলে বা বঙ্গবন্ধুর সময় বাংলাদেশের টাকা ছিল না, অর্থ ছিল না, তখন অনেক কিছুই আমরা অর্থের অভাবে করতে পারিনি। এখন আমাদের অ্যাফ্লুয়েন্স, সারপ্লাস মানি থাকে, শত শত কোটি টাকা মশা মারার জন্য থাকে, মশা থেকে যায়, টাকা থাকে না। তো এর দায়ভার তো কাউকে না কাউকে নিতে হবে ডেফিনেটলি। এই বিষয়ে আপনাদের সাথে আমি সম্পূর্ণ একমত, কিন্তু সব জায়গায় ওই একই জায়গায় ঘুরপাক খাওয়াটা, খালেদা জিয়ার বিচার আর হচ্ছে ইলেকশনের বাইরেও বাংলাদেশের মানুষের অনেক চিন্তার বিষয় আছে। এগুলি ভাইটাল পয়েন্ট, ভাইটাল পয়েন্ট, সেটা আপনার কাছে। নির্বাচনটা অবশ্যই ভাইটাল বাংলাদেশের পয়েন্ট। মানুষের কাছে মশারা ভাইটাল, দেশ আমাদের সকলে, বাংলাদেশের মানুষের কাছে ভোট ছাড়া বন্যাটা আপনারা ভাইটাল। দেশের মালিক হয়ে যাবেন না, এটা তো আপনারা মেনে নিতে পারেন। বাংলাদেশের মানুষের কাছে জনগণ বন্যাটা মেনে ভাইটাল। নেয়। আচ্ছা, যার কাছে বন্যার পানিটা তার ঘরে ঢুকছে, তার কাছে ওই খালেদা জিয়ার জেল ইলেকশন না, তার কাছে বন্যার ত্রাণটা গুরুত্বপূর্ণ। বিএনপির ওয়ান অফ দ্য ফেভার হচ্ছে বিএনপি জনবান্ধব ইস্যুতে কথা না বলে শুধুমাত্র ক্ষমতা যাওয়ার জন্য কথা বলে, যে কারণে অনেক ক্ষেত্রে বিএনপি ফেল হয়েছে। যাই হোক, প্রাইম মিনিস্টারের অনেক সাফল্য আছে, এটা অস্বীকার করা যাবে না। একটা ব্যর্থতা আমি বলবো যে বেশিরভাগ ক্ষেত্রে দায়িত্বটা ওনাকে নিতে হচ্ছে। শরীরের সব রক্ত মাথায় চলে গেলে মাথা তো কার্যকর কাজ করতে পারবে না, শরীরও একসময় কার্যকর কাজ করতে পারবে না। ইফেক্টিভ ডিসেন্ট্রালাইজেশন প্রয়োজন। প্রথমে দরকার মানসিকতার ডিসেন্ট্রালাইজেশন, প্রত্যেকের, মন্ত্রী মহোদয়, এমপি, এভরিবডি, যে আমি ডিসেন্ট্রালাইজ করে দেবো, আমি ক্ষমতাকে ভাগ করে দেবো। আমি পারছি না, এটা সম্ভব না। একজন এমপির পক্ষে 8 লক্ষ লোকের কমপ্লিট সেবা দেওয়া সম্ভব না। তাকে উপজেলা চেয়ারম্যানকে এম্পাওয়ার করতে হবে, ইউনিয়ন পরিষদকে এম্পাওয়ার করতে হবে। সেম ইজ ট্রু ফর মিনিস্টার, সেম ইজ ট্রু ফর প্রাইম মিনিস্টার, এভরিবডি। এটা রাখতে হবে। আর আমরা বারবার বলে আসতেছি, ফেডারেল গভর্নমেন্ট করেন। আজকে ঢাকায় 3 কোটি লোক, আপনি কিভাবে ঢাকাকে প্রোটেক্ট করবেন? আচ্ছা, এই যে কোনো হাসপাতালে জায়গা নেই, আজকে ঢাকায় যদি লোক সংখ্যা কম হতো, হসপিটালে জায়গা হতো। এটার জন্য সরকার কি পদক্ষেপ নিয়েছে? এখন পর্যন্ত নিতে পারেনি। আমার মতে যেটা নেওয়া উচিত, প্রত্যেক হাসপাতালের আশেপাশে কোনো বাসা ভাড়া নিয়ে দ্রুত এটাকে সাব হেলথ সেন্টার ঘোষণা করে, কারণ ডেঙ্গুর চিকিৎসার জন্য আপনার আইসিইউ ফ্যাসিলিটিস মনে হয় লাগে না, এক্সট্রিম কেস ছাড়া। তো একটা আপনি করতে পারেন অনায়াসে। প্রাইভেট হসপিটাল যেগুলো আছে, ক্লিনিক আছে, ওখানে সাব কন্ট্রাক্টে 1 মাসের জন্য আপনি 10টা, 20টা, 50টা করে বেড ভাড়া নিতে পারেন ইমিডিয়েটলি। কারণ আমি গ্যারান্টিড আজকে 14,000 রুগী, কালকে 15,000 হবে, 20,000, 25,000 হবে। এই যে সারপ্লাস 5-7 হাজার রুগীরা আসবে, এরা যাবে কোথায়? এর সাথে যুক্ত হবে বন্যার পরে ডায়রিয়া অ্যান্ড আদার্স প্রবলেম। কারণ বন্যার সময় প্রত্যেকটা টিউবওয়েলে বন্যার পানি ঢুকে যায়। এই পানিটা যখন খাবে, সাথে সাথে এদের নানা রকম উদরামস্য আরও অনেক ধরনের কিছু হবে। এবং আমি সিভিল সার্ভিস অফিসে কথা বলে দেখেছি, এইটারও সাফিসিয়েন্ট প্রোটেকশন, সাফিসিয়েন্ট ম্যাটেরিয়াল তাদের কাছে দেয়া নাই। যে পরিমাণ ডায়রিয়ার জন্য স্যালাইন দরকার, ওষুধ দরকার, এনাফ নাই। তারা নিজেরাই বলছে যে আমাদের দরকার 50,000, আছে 10,000, আমরা চাচ্ছি, পাচ্ছি না, সমন্বয়হীনতা আছে। এবং এগুলো তো প্রতি বছরই হচ্ছে। তো সেগুলো নিয়ে পিন পয়েন্ট কথা বলার সুযোগ অনেক আছে, কিন্তু বারবার শুধু একই বিষয়ে গিয়ে আমরা জিনিসটাকে রাজনীতি করার মনে হয় ঠিক না। বলছে সবকিছু রাজনীতির মধ্যে না নেওয়ার জন্য, নির্বাচন কেন্দ্রিক না নেওয়ার জন্য। আপনি যদি বলেন। না, কথা হচ্ছে আমাদের মাথায় যে সরকার বসে আছে, এটা হচ্ছে পপুলিস্ট থিওরির সরকার, লোকরঞ্জনবাদ। হ্যাঁ হ্যাঁ, আপনি তো ভালোই বলেছেন। এটা বাংলা করা হয়েছে, এখানে লোকরঞ্জনবাদ। ব্যানার থাকবে, এখানে নিউ সাইন থাকবে, এখানে বড় বড় সাইনবোর্ড থাকবে, শুধু উন্নয়ন, শুধু উন্নয়ন, আর প্রধানমন্ত্রীর ছবি। আর পেছনে যে অন্ধকার, সেই অন্ধকার জনগণকে দেখতে দেবে না। ওনারা না দিলে কি হবে? জনগণ তো সচেতন। উনি বলছেন আমরা ধোলাই দিচ্ছি, জনগণ ডাবল ধোলাই দেওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। জনগণের প্রতি আপনাদের কোনো আস্থা নাই, আপনারা চেয়ারম্যান ভোটও জিততে পারবেন না, বলে দিলাম। গতবারে 20টার বেশি সিট আওয়ামী লীগ পায় না, মাথা খারাপ হয়ে গেছে, কি করবে? পপুলিস্ট থিওরি দিয়ে ওনারা ছাড়কার করে দিয়েছে। নাসিম সাহেব বলেছে 2 মেয়র পুরোপুরি ব্যর্থ। নাসিম সাহেব কে? এটা বলেছেন প্রেসিডিয়াম মেম্বার। তা আমরা কেন এখানে বসে ঝগড়া? সরকার তো নিজেই স্বীকার করে নিচ্ছে যে তার 2টা মেয়র ব্যর্থ হয়ে গেছে। সবচেয়ে ভালো কথা বলেছে শামীম ওসমান। তিনি বলেছেন নমরুদের শাসন আমলে এই মশার উৎপত্তি হয়েছিল। আজকে তাহলে আমাদের নমরুদের শাসন চলছে। উনি তো স্বীকার করেই নিয়েছেন। একটা অযোগ্য অথর্ব সরকার মাথার মধ্যে বসে আছে, লুটপাট ছাড়া এই সরকার আর কিছুই জানে না। জনগণের প্রতি তাদের কোনো মানবিকতা নাই, শুধু লুটপাট করো, লুটপাট করো আর বিদেশে পাচার করো। তা না হলে স্বাস্থ্যমন্ত্রী এই সময় চলে যেতে পারে। এটা কোনো কথা হইলো? আজকে রাতে নাকি তিনি ফেরত আসলেন, নিশ্চয়ই মাননীয় প্রধানমন্ত্রী ধমক খেয়েছেন। সুতরাং এইভাবে যখন একটা রাষ্ট্র চলে যায়, এইখানে আইনের শাসন, এই সরকার কোনোদিন আইনের, কারণ এই সরকার হচ্ছে শাসনের আইন। আমাদেরকে কিভাবে শাসন করবে সেই আইন এখানে প্রয়োগ করবে। এই সরকারের কাছ থেকে আমি কেন, আপনি এখানে মৌলিক অধিকার, মানবাধিকার কথা বলবেন? হ্যাঁ, বলার কোনো উপায় নাই। ওই যে জাতিসংঘে আপনার জেনেভাতে শুনানি শুরু হয়েছে, সেখানে সরকারি দলও গেছে, এখানে আবার কিছু বেসরকারি দলও গেছে। আজকে তো সরকারের কথা, কালকে এগুলো জবাব দিতে হবে। আমরা তো জানি
সরকার কোনো জবাব দিতে পারবে না। ওকে, কোনো সুব্রত ঘটনায় চৌধুরী, গুম, অনেক খুন, ধন্যবাদ। এই পর্যন্ত 600 লোককে হত্যা করেছে, বিনা বিচারে হত্যা করেছে, কখনো মাদকের নামে, কখনো এটার নামে, এটা কি একটা অসভ্য রাষ্ট্রের দিকে আমাদেরকে এগিয়ে নিয়ে যাচ্ছে। জি, উপকূল বলেন। বঙ্গবন্ধুর স্বপ্নের কথা বলে পুরা বাংলাদেশটাকে ধ্বংস করে দিয়েছে এরা। এরা আবার বঙ্গবন্ধুর কথা বলে, জয় বাংলার কথা, এই দুইটা স্লোগান তারা অপমানিত করছে প্রতিদিন, প্রত্যেক সময়। দাদা খেপে আছে। মানে বিএনপি 111-এ দাদার দল তো ডক্টর কামাল হোসেন চাইছিল যে কিভাবে মাইনাস ফর্মুলা করে কিছু করা যায় কিনা, তখন দাদাও ওখানে চাইছিল যে একটু এমপি হওয়া যায় কিনা, ক্ষমতা যাওয়া যায় না, হয় নাই 111। আচ্ছা, 111 হয়নি। এরপরে যেটা ষড়যন্ত্র করলো যে সিনহা সাহেবকে নিয়ে, ওই ষড়যন্ত্রের সঙ্গে তো দাদা আছে, কারণ সিনহা সাহেব তার ঘনিষ্ঠ মানুষ। দাদা খবর আছে কিন্তু আপনার? না, এটা সবাই জানে, এটা সবাই জানে, এগুলোই বলার দিয়েছে, সবাই জানে। আওয়ামী লীগের আর কিছু বলার আছে? এবং ওই কোনো আওয়ামী লীগই না, এখন হচ্ছে পুলিশ, ওই ষড়যন্ত্র আওয়ামী লীগই তো নাই এখন। ওই সিনহা সাহেবের সঙ্গে তাদের যেটা সরকারকে রেখেছে, তাদের যেটা ইয়ে ছিল, ওই যে মানে সত্যি কথাটা বলতে গেলে দাদা এটা মানে সুন্দর এক্সাইটেড হয়ে যাচ্ছে। মানে ওই সিনহা সাহেবের সঙ্গে যে ষড়যন্ত্রটা ছিল, যে কোনো রকমে ওই মানে তারা জুডিশিয়াল কু করার ষড়যন্ত্রটা করেছিলেন, সেখানে ওই সিনহা সাহেবের পরের ব্যক্তি দাদা, এবং এই যে বিএনপি জামাতের সঙ্গে কোঅর্ডিনেট করা সবকিছু দাদার মাধ্যমে হয়েছে। আচ্ছা, এখন দেখলো, এবং সিনহা সাহেব যখন দেশ ত্যাগ করে তখনও দাদা ঢাকেশ্বরী মন্দিরে নিয়ে গেছে ওনাকে, জিজ্ঞেস করেন, ছবিও আছে। আচ্ছা, গেল এখন ওনা মানে পূজা করতে গেছে ঢাকেশ্বরীর মধ্যে, দাদা নিয়ে গেছে সিনহা সাহেব, বিশ্বকর্মা পূজা, এবং তারপরে আমেরিকা পাঠানো সবকিছুর মধ্যে আছে। ওইখানে কেন এগুলো করলো? ওই যে হোঁচট খেলো, মানে জুডিশিয়াল কু করে রাষ্ট্র দখল করবার যে পরিকল্পনা ছিল, সেখানেও দাদা ফেল করেছে ওই ক্ষোভ থেকে। আচ্ছা, এরপরে না ফিনিশিংটা দিতে দেন। তারপরে ডক্টর কামাল হোসেন লাস্টে এই নির্বাচনের সময় ধানের শীষের নৌকায় উঠে গেছে, ধানের নৌকা বলতে বলতে ধানের শীষের আটি মাথায় নিছেন, এবং সাথে সাথে জামাত, দাদা শোনেন আপনার কথা, ফিনিশিংটা শুনতে দেন। এবার দাদা কি করলেন, ধানের শীষের আটি মাথায় নিয়ে দাদার ডক্টর কামাল হোসেন সামনে, দাদা এখানে পিছনে আটি মাথায় নিয়েছেন, আর ওই যে জামাতের সাথে দুই ঘাড়ে মানে হাত রেখেছেন, রেখে ওই যে নৌকা 20টা প্রতীক দিয়ে দিল 20 জন রে জামাতের। এগুলো সব মেকানিজম ওনারা করেছেন যে কোনোভাবে, এবং নমিনেশনও কিন্তু উনি নিয়েছিলেন, মানে নমিনেশন নিয়ে ওই রকম এই যে বিনা ভোট করতেছে, মানে ভোটের প্রবলেমটা মনে করে উনি পাস করে নাই বলে, উনি যদি ওইখান থেকে পাস করে আসতে পারতেন, আর এই যে বিএনপির যে সদস্যরা পার্লামেন্টে গেছে, তাহলে উনি খুব হ্যাপি থাকতেন। অর্থাৎ ক্ষমতার উচ্ছিষ্ট ভোগ করা, দখল করা, এটাই মনোবৃত্তি নিয়ে ওনারা আছেন। একজন টকশোতে এক ভাই ওনার কাছে জানতে চেয়েছেন, আপনি কোন দল করেন, কি করেন, জনগণের জন্য কি করেছেন। নিজের দল নিজে পিটাবো কেন? 69 সালে বঙ্গবন্ধুর সাথে রিলিভার করেছি, 70 করেছি, 88 তে করেছি, 96 তে করেছি। আমাদের এগুলো পরীক্ষা দিতে হবে, সারা জীবন এগুলো পরীক্ষা দিয়েছি। এখন রাজপথে আছি, মাঠে আছি, জনগণের সাথে আছি, এগুলো আমার সব বলতে হবে। এগুলো এখানে ব্যক্তিগত জাহির করার জন্য আসি না। এখন টকশোতে বসে দেখবেন উন্নয়ন সহ্য করতে পারছে না। কিসের উন্নয়ন? এগুলো কোনো উন্নয়ন হলো? উন্নয়ন নাকি 2 নদী। তারপরে মানে যা আওয়ামী লীগ করছে কোনো কিছু সহ্য করতে পারছে না, এবং অভিশাপ দিচ্ছে দলকে। অভিশাপ এই যে এখানে বসেই বললেন আওয়ামী লীগের পতন হবে, জনগণ মানে ওনারা চায় যে জনরোষ হোক, এই জন্য বলছে, অভিশাপ দিচ্ছে। কিন্তু ব্যক্তির ইচ্ছায়, আমি একজন ব্যক্তি, আমি ক্ষমতা দখল করব, ক্ষমতা ভোগ করব, আমি টাকা জমাবো, বিদেশে পাচার করব, এই কারণে যতই চিল্লাচিল্লি করুক, বাংলাদেশের জনগণ কি এতই বোকা? এই বাংলাদেশের জনগণ চিনে যে কারা জামাতকে নিয়ে এই দেশকে পাকিস্তানি বানানোর মতলবে এই দেশের টাকা লুট করে বিদেশে পাচার করেছে। বাংলাদেশের মানুষ জানে যে এই বিএনপি জামাত জোট কি করেছে অতীতে, সব জানে। আমি শুধু সেটা যাচ্ছি না, ওই যে আমাদের আরেক নেতা ধানমন্ডির আওয়ামী লীগের বিএনপির সেক্রেটারি সাহেব, প্রেসিডেন্ট সাহেব, উনি অনেক বড় বড় কথা বললেন, অনেক মানে ওনাকে যদি আমি বলি যে সুইস ব্যাংকের নামটা বাংলাদেশে কখন শুনেছে? সুইস ব্যাংকের নামটা তারেক রহমান কোকো ওনারা এখানে বাংলাদেশে। থামেন, আপনি যখন বলছেন কখনোই না, এবার বেড়েছে 5000 কোটি টাকা থেকে 11000 কোটি টাকা আপনাদের আমলে হয়েছে গত 2013 সালে। চুপ করেছিলাম 13 সালে। না, ভুল তথ্য, মানে ভুল তথ্য আপনি বলবেন আপনার সময়, ভুল তথ্য আমি তো প্রমাণ দিয়ে বলবো। এবং এখনো শর্মিলী রহমানের এই গত 2 দিন আগেও আমি দেখেছি শর্মিলী রহমানের কোটি ওরা 1000 কোটি টাকা সুইস ব্যাংকে রয়েছে, তারেক রহমানের টাকা রয়েছে, তারেক রহমানের স্ত্রীর টাকা রয়েছে। থামেন বলবেন আপনাদের সময়। এখন এই সুইস ব্যাংক
বা সুইস ব্যাংকে যে টাকা রাখা যায় এই কথাটা আমরাই শুনেছি বিএনপির সময়ে, এবং কৌতূহলে অনেকে ওই সুইজারল্যান্ড গিয়ে সুইস ব্যাংক খুঁজে দেখতে গেছে এটা কেমন ব্যাংক। আওয়ামী লীগ যখন মানে ক্ষমতা এসেছে অনেক এমপিরা আমি বলেছি পার্লামেন্টে সুইস ব্যাংকটা কোথায়, সেই ব্যাংকের কি ওখানে কিভাবে বিএনপি টাকাগুলো রাখলো, এই তথ্য জানার আগ্রহ প্রকাশ করেছি আমরা। আর ওই মালয়েশিয়া যে বেগমপাড়া 2003-এর একটা পত্রিকা আমার কাছে আছে যে লিস্ট, 2003-এ ওই 2001-এ ক্ষমতা আসার পরেই যত টাকা ওখানে গিয়ে বেগমপাড়া বানিয়েছেন। এবং মালয়েশিয়া একবার আমি ট্যুরে গিয়েছিলাম, গভর্নমেন্ট ট্যুরে, সেখানে গিয়ে সেই বিএনপির যে পাড়া বানিয়েছে সেখানে একজন আমার ব্যবসায়ী উদ্যোক্তা আমার এলাকার এক ছেলে আমাকে নিয়ে গেলেন, সেখানে আমাদের প্রতিনিধি আমরা একটা টিমে গিয়েছিলাম নারী উদ্যোক্তাদের একটি টিমে, সেখানে দেখলাম যে বিএনপির নেতারা প্রত্যেকটা নেতা সেখানে। আর তারেক রহমান কি করতেন, ওইখানে গিয়ে সেই দাউদ ইব্রাহিম সহ ওই দুবাইয়ের সিটিং ওই মালয়েশিয়া গিয়ে ওখানে লঙ্কা বে বলে একটা জায়গা আছে এই মালয়েশিয়ায়, সেই লঙ্কা বেতে গিয়ে তারেক রহমান ওখানে সেই অস্ত্র কেনার টাকা পাচারের ডিল, মানি লন্ডারিং ডিল ওখানে বসে করেছে। আর বড় বড় কথা বলছে টকশোতে বসে, কি বলছে 1,30,00,000 ভুয়া ভোটার, সেটা আবার এখন তথ্য দেয়, মিথ্যা তথ্য, কিভাবে গুজবের রাজা আর মিথ্যার সেই গোয়েবলেসীয় কায়দায় মিথ্যা, কি বলছে 1,23,00,000 যে ভুয়া ভোটার হয়েছে। এটা 2002 থেকে 2006 পর্যন্ত আমরা মাঠে আন্দোলন করেছি এটার বিরুদ্ধে, কারণ ওই ভোট দিয়ে বিএনপি ওই 2001-এ ক্ষমতায় গেছে, বিদেশি টাকা এবং এই ভুয়া ভোট, এই জন্য আমাদের রাজপথের আন্দোলনটা ছিল এই ভুয়া ভোটারের বিরুদ্ধে এবং স্বচ্ছ ভোটার ব্যালট বাক্স, স্বচ্ছ ব্যালট ছবিযুক্ত ভোটার, স্বচ্ছ ব্যালট বাক্স। জননেত্রী শেখ হাসিনা আমাদের এই ইস্যুতে আমাদের অনেক আওয়ামী লীগ থেকে আন্দোলন হয়েছে। আমাদের সময় প্রায় শেষ, দিদি শেষ এরপরে করতে কি হবে হয়েছে, আজকে। 111 গভর্নমেন্ট এসে এই আমাদের আন্দোলনের দাবিটা তারা কি করেছে, বাস্তবায়ন করেছে। আর ভুয়া ভোট বন্ধ হয়ে গেছে বলেই। খন্দকার ভাই যদি বলেন 2 মিনিট বলেন, আপনি কি সামনে করণীয় কি বলেন, স্পেসিফিক বুলেট আকারে বলেন। সামনের কথাই বলতে চাই। জি, একটা ফোন নিয়ে তারপর আসছি। কে বলছেন, পরিচয় দিয়ে আপনি প্রশ্নটি রাখুন। কে বলছেন? লাইনে আছি ভাই। বলুন। জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমার নাম রঞ্জু, ঢাকা থেকে বলছি। রঞ্জু ভাই বলেন। আমার ছোট্ট একটা পরামর্শ, মানে যেভাবে গোল টেবিল বৈঠক চলতেছে এভাবে সারা রাত চলবে না, একটু করে শেষ হয়ে যাবে। বর্তমান সমস্যাকে নিয়ে একটু প্রাধান্য দেওয়া উচিত। জি, সমস্যা নিয়ে কথা বল, তুমি যদি বলেন। জি আমি বলতে চাচ্ছি যে ঢাকা শহরে প্রত্যেকটা কোনায় কোনায়, যেমন মনে করেন ধানমন্ডি, ওদিকে এদিকে মনে করেন কুইক সমাধান এই মুহূর্তে এটা ওদিকে গোড়ান, সব জায়গায় মিলে কোন স্কুল কলেজকে বন্ধ করে দিয়ে আপাতত শর্ট টেম্পারেচার হসপিটাল ঘোষণা করা হোক। ঠিক বোঝা যাচ্ছে কারণ না। কোনো হসপিটালে কোথাও কোনো জায়গা নাই যে ডেঙ্গু রোগীর জন্য, এবং অনেকগুলো মেডিকেল কলেজ থেকে 5th ইয়ার 4th ইয়ারের স্টুডেন্টকে নিয়ে এদেরকে ডাক্তার হিসেবে কাজে লাগানো হোক। এটা 1 নম্বর। আর একটা প্রশ্ন হচ্ছে যে আজকে দুধ নিয়ে যে কথাটা হলো, হাইকোর্ট রায় দিলেন যে দুধ 14টা কোম্পানির দুধ খাওয়া যাবে না, আবার চেম্বার হাইকোর্ট বললেন যে না এটা স্থগিত না। তাহলে আবার খাদ্যমন্ত্রী আজকে বলছেন যে দুধে কোনো রকম কোনো ক্ষতিকারক জিনিস নাই। তাহলে আমরা কোনটা বেছে নেব? জি অনেক ধন্যবাদ। সময় দিয়েছেন 2 মিনিট। এখন ব্যাপারটা হচ্ছে যে ভুল ত্রুটিকে আমি কোনো ডিফেন্স হিসাবে নিতে চাই না। আমার ভুল থাকতে পারে, কিন্তু সেই ভুলটা আপনার জন্য কোনো প্লাস পয়েন্ট না। আপনি কি করলেন এটি গোনার মধ্যে আসবে। কথা বলা হচ্ছে যে উন্নয়নের জোয়ার বিষয়, কিন্তু এই উন্নয়নের বেনিফিটটা কারা? এই যে বলতেছে যে আয়টা বাড়ছে, মাথা পিছু আয় অনেক বেড়ে গেছে, এই আয়টা বাড়ছে শুধু সরকারি ঘরানার লোকদের, সরকার দ্বারা যারা বেনিফিটেড আমলাদের। এখনও মানুষ চাকরির অভাবে, বেকারত্বের কারণে, নিজের পেটের তাগিতে এখনও কিন্তু সমুদ্রের মধ্যে গিয়ে জীবন দিচ্ছে। যদি এতই কাজের থাকতো, এতই যদি উন্নয়নের সোনায় সোহাগা হইতো এবং মানুষ যদি বেনিফিটেড হইতো সর্বস্তরে, জি, তবে এই সমস্যা আমরা বুঝলাম। বিএনপি এখন করবেটা কি? আচ্ছা, আর কথাটা বলি, সেটা বলেন। বিএনপির করণীয়টা কি? এই যে শেয়ার বাজার, জি, তারপরে অন্যান্য ব্যাংক লুট,
ব্যাংকের টাকা চলে যাচ্ছে। সবই বুঝলাম, সমস্যা বলেছেন আপনি, এখন আপনি করবেন কি? এই পলিটিক্যাল পার্টি আপনি করা কি? এই দেশকে বাঁচাইতে হলে কি করতে হবে? একটা নির্দলীয় সরকারের অধীনে একটা সুষ্ঠু নির্বাচন দরকার। সেটা কিভাবে করবেন? একটা সুষ্ঠু নির্বাচন উনি বলছে, পাটোয়ারি সাহেব বলছে হয়ে গেছে 5 বছর আর নির্বাচন পাটোয়ারি সাহেব আলাপ নাই। যেহেতু উনি এরশাদ সাহেবের দলের একজন এমপি হয়েছেন, উনি এটা সমর্থন দেবেনই, কিন্তু এই দেশের জনগণ জানে। আমি একটা জিনিস মনে করতেছিলাম যে ডেঙ্গুটা এই দেশে কোনো সমস্যা না, কারণ এই সরকার এত বড় একটা বিনা ভোটের নির্বাচনকে হজম করে ফেলছে, ডেঙ্গু হজম করতে পারবে না। আবার আরেকটা কথা যেটা বলছে যে বিএনপি জনগণ বাদে মশার উপরে ভর করছে, ক্ষমতা চেঞ্জ কথা করার শেষ জন্য। করতে দেন, কথা সেটা বলেন ভিন্নভাবে আপনি। তো নিলে হবে জি। না। একটু দ্রুত বলেন। একটা কথা কিন্তু সুন্দর কথা আসছে, যে মশা দিয়ে কিন্তু অনেককে ধ্বংস হয়েছে, অনেক বড় বড় এই যে মশার উপর বড় ভর বড় করছে বড় এবার। ইয়ের ধ্বংস হয়েছে। জনগণ ওই ধ্বংসতে লাগবে যেন না। আল্লাহ আমাদের রক্ষা করে। জি, হাবিবুল্লাহ যদি বলেন। এর আগে ভর করেছিল ছাত্রদের ওই ভ্যাট বিরোধী আন্দোলনের উপর, তারপর নিরাপদ সড়কের ভর করে বাচ্চাদের উপরে। দেখলো যে মানুষ দিয়ে হবে না, এখন মশা। এখন যদি পশু পাখি মশা আমরা ছোট দিয়ে বেছে নিয়েছে, ধীরে ধীরে হয়তো উপরে উঠবে। কিন্তু আমি আসলে একটা ব্যাপারে খুব দুশ্চিন্তায় পড়ে গেছি। আমি অনেকক্ষণ ধরে চিন্তায় দেখেন, আমি কিন্তু চিন্তা করছিলাম, কারণ বিএনপির পক্ষ থেকে দলীয়ভাবে কিছু প্রোগ্রাম নেওয়া হয়েছে ডেঙ্গু প্রতিরোধের জন্য, স্বাগত, কোনো সন্দেহ নেই। বন্যার জন্য নেওয়া হয়েছে না, আমি একটা কথা যেটা বলেছি সেটা একটু বলি। বন্যার জন্য তো অবশ্যই আমার নির্বাচনী এলাকায় 2 জন স্থায়ী কমিটির সদস্য গেছে, 1400 কেজি চাল বিতরণ করেছে। এর চেয়ে একটা 33 লক্ষ লোকের এলাকায় 1 টন 400 কেজি চাল বিতরণ করেছে, এবং তারা ওই লোকজনের ধাওয়া খেয়ে চলে আসতে হয়েছে। এই ধরনের ত্রাণ আমার এলাকায় হয়েছে, আমি আমার এলাকায় জানি। আপনি ধাওয়া দিচ্ছেন তাহলে? আমি ধাওয়া দিই না, জনগণ। কারণ হচ্ছে 500-700 লোকের স্লিপ দিয়েছে, 500-700 লোকের স্লিপ দিয়েছে, 50 জনকে দিয়ে আর দিতে পারে নাই। তাহলে বিপদটা কোথায় এটা বুঝতে হবে। যাক, আমি যে দুশ্চিন্তা নিয়ে আমি কথা বলছিলাম সেটা একটু বলতে দেন প্লিজ। আমরা আসলে কারো কথার মধ্যে কথা বাড়াই না, তাতে মানুষের মস্তিষ্কের মানে সুস্থতা আছে কিনা জনগণ প্রশ্ন করে। আমি ডাক্তার, তো বুঝি এইসব। তো এখন যেটা আমি শুধু বলতে চাই, এই যে তারা 3 জায়গায়, কোর্ট ভবনে, পার্টি অফিসে এবং ডেমরাতে 3টি প্রোগ্রাম করেছে। এই ঢাকা মহানগরীতে বিশাল একটা প্রোগ্রাম এই 3টে জায়গায় করেছে। না হয় করলো, ঠিক আছে, টিভিতে তো আসবে, সারা দেশের জনগণই দেখবে। তারা বলেছে যে তারা রক্ত সংগ্রহ করছে এবং রক্ত সংগ্রহ করে রেখেছে, যার যখন প্রয়োজন সেটা দিচ্ছে। ডেঙ্গুর ব্যাপারে একটা কথা বলি, সংগৃহীত রক্তের কোনো ব্যবহার নেই ডেঙ্গুর ব্যাপারে অন্তত। কারণ হচ্ছে এতে প্লেটলেট কমে যায়, সাধারণত প্লেটলেট 6 ঘন্টার মধ্যে মারা যায়, আমি ডাক্তার হিসেবে জানি। সুতরাং ওই রোগীগুলো ওই রক্তটি দিলে রোগীর ক্ষতি হবে, রোগীর কিন্তু ভালো হবে না। আমার কথাটা শেষ করে নেই, আমি আমার স্পেশালিস্ট যে আমি বক্তব্য দিচ্ছি। এরপরে বলেছে যে 8টি জায়গায় ডেঙ্গু টেস্ট করা হচ্ছে। বিশ্বাস করেন, ডেঙ্গুর টেস্ট একটা স্পেশালাইজড টেস্ট। এটা করার জন্য বিভিন্ন ধরনের পারমিশন লাগে, স্পেশালাইজড লোকজন লাগে। এই 2 দিনের মধ্যে বাংলাদেশে পারমিশন নেওয়া সম্ভব না, যা করছে অবৈধভাবে। এই অবৈধ কর্মকাণ্ড দিয়ে কোনো আসলে বৈধ করা যায় না। আমি আসলে খুবই চিন্তা পড়ে গেছি। 1 মিনিট। 1 মিনিটে যদি আমাকে বলতে হয়, মানুষ এখন মুক্তি চায়, নিস্তার চায় এই সরকারের কাছ থেকে। কিভাবে মুক্তি আমাদের সম্ভব? রাষ্ট্র কাঠামোর যেটা কিভাবে আছে, সম্ভব ব্যবস্থাপনা, সেটা? সেটা হচ্ছে জনরসই তো সরকারকে যেতে হবে। জনরস সরকার নাই সভাপতি তো। হবে। কই, চুপ তো অপেক্ষা জনগণ। করেন, দেখবেন জনগণ তো ফুসে আর কত উঠেছে। অপেক্ষা হবে? আজকে দেখেন আমাদের রাষ্ট্র ওই যে কাঠামোটা 2041 বলে দিয়েছে। কারা ওই যে ওনারা বলছে। স্বপ্ন অনেকেই দেখতে পারে, স্বপ্ন অনেকেই দেখতে পারে। ওই দিন চলে গিয়েছে, বাংলাদেশের মানুষ আর ক্ষমা করবে পাটোয়ারি না। যদি বলেন সমস্যা, ওই দিন চলে না, গিয়েছে। না, আর ওনারা আপনি বলছে রাষ্ট্র কাঠামো ভেঙে 2041। ফেলেছেন। সাংবিধানিক প্রতিষ্ঠান, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান, নির্বাহী বিভাগ, আইন বিভাগ, শাসন বিভাগ কাজ করছে না তো, তাই না? বাংলাদেশের যে জি, এখন যদি বলেন, জি আমি বলছি মশার উপর ভর কেন ক্ষমতা চেঞ্জ হবে কি? না, একটা হচ্ছে আওয়ামী লীগ একটা শক্তিশালী দল, কর্মীভিত্তিক দল, অনেক আন্দোলন করেছে, তার সাথে প্রশাসন, পুলিশ সব মিলিয়ে আরো শক্তিশালী হয়ে গেছে। এই বর্ম ভেদ করে ঢোকা এত সহজ তারা হবে বলছে না। এটি শেষ না, জনরোষ আছে। কোনো কিছুই মানে দীর্ঘস্থায়ী বা চিরস্থায়ী তো কোনো কিছুই না, এটা তো আওয়ামী লীগকেও স্বীকার করতে হবে জি। যে একদিন আওয়ামী লীগ বিরোধী দলে যাবে, সেটা কত বছর পরে সেটা তাদের কার্যকলাপের উপর নির্ভর করবে। As a কে আসবে political party তো এবং সেটা আওয়ামী লীগ বেনিফিশিয়ারি যে destroy বিএনপি হবে এটা ভাবার রাজনৈতিক কোনো দল কারণ হিসেবে আওয়ামী লীগের কোনো নেই। অস্তিত্ব আমি একটা স্পষ্ট কথা বলি, 72, 73, 74 জাসদ মাঠে অনেক সরব ছিল এবং বঙ্গবন্ধুর হত্যার প্ল্যাটফর্ম সৃষ্টিতে কিন্তু জাসদের একটা পলিটিক্যাল রোল আছে, মানে ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত হোক। বঙ্গবন্ধু মৃত্যুর পরে কি জাসদ ক্ষমতায় আসছে? অবশ্যই না। আপনি রাজনীতিতে তীর মারছেন, তীর কোথায় লাগবে আপনি জানেন না। সো পজিটিভ রাজনীতি করলে এক সময় বিএনপি, আওয়ামী লীগের সবচেয়ে বড় সমস্যাটা হচ্ছে 15ই আগস্ট, 21শে আগস্ট, 1/11-এ শেখ হাসিনার অ্যারেস্ট হওয়া। এই 3টা ঘটনা আওয়ামী লীগকে উদার হতে দিচ্ছে না, দেবে না স্বাভাবিকভাবেই, রিয়েল পলিটিক্সে, ক্রুড পলিটিক্সে। তারপরে তো আওয়ামী লীগকে একসময় উদার হতে হবে। অনেক ধন্যবাদ 6 জনকে আসবার জন্য, কথা বলবার জন্য। প্রিয় দর্শক, আজ এ পর্যন্তই। আগামী সপ্তাহে আবারও ফিরে আসব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন,
এবং নিরাপদ।